আচ্ছা, তো আজকে আমরা প্রথম ক্লাস শুরু করছি, তাই না? এখন আমি যেভাবে পড়াই সেটা হচ্ছে একদম প্রথম ক্লাসে একদম ধরে নিছি যে তোমরা কেউ কিচ্ছু জানো না। যদিও বা তুমি বললা যে তোমার কোচিং এ ডিসি সার্কিট মোটামুটি কিছুটা শেষ হয়েছে, পয়েন্ট মেথড পর্যন্ত গেছে, তোমারও হয়তো বা শুরু হয়েছে নাকি। তো আমি এগুলা বাদ রাখি, তোমরা কতটুকু কি করেছো এগুলো আমার হিসাব নাই আমার কাছে। আমি একদম জিরো থেকে শুরু করব, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। ঠিক আছে, একদম প্রথম থেকে শুরু থেকে, মানে প্রথমে আমরা দেখবো যে ভোল্টেজ সোর্স দেখতে কেমন হয়, কারেন্ট সোর্স দেখতে কেমন হয়, রেজিস্ট্যান্স দেখতে কেমন হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, এগুলো আর কি প্রথমে শিখবো। হ্যাঁ, যদিও বা আমরা অলরেডি জানি, তাই তো। তারপর আর কি আমি একটু দেখানোর চেষ্টা করবো। তো প্রথমে আসো, সর্বপ্রথম অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমাদেরকে জানতে হবে যে ইলেকট্রিসিটিটা কি। বলতে পারবা ইলেকট্রিসিটি কি? কারেন্টের কারেন্টের প্রবর্তন। আচ্ছা, তোমার একটু আমি আর কি সুবিধা করে দিই। হ্যাঁ, এবার এটা নিয়ে বলো যে আসলে ইলেকট্রিসিটি বলতে তুমি কি বুঝো? কারেন্টের প্রবাহ। কারেন্টের প্রবাহ। তুমি? ইলেকট্রিসিটি বলতে আমরা কারেন্ট, সার্কিট বলতে আমরা বুঝি হচ্ছে যে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ সম্পূর্ণ পথ। আর হচ্ছে যে ইলেকট্রিসিটি বলতে হচ্ছে যে ইলেকট্রিসিটি বা কারেন্ট আমরা যেটাকে বলি, এটা আসলে কি? এটা হচ্ছে যে অদৃশ্য শক্তি, যেটা হচ্ছে যে আমরা চোখে দেখতে পাই না এবং ফিল করতে পারি, কিন্তু আমরা চোখে দেখতে পাই না। এরকম তো অনেক কিছুই আছে যে আমরা চোখে দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি। যেমন ধরো বাতাস, আমরা চোখে দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, তাই না? শব্দ আমরা চোখে দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি। তাপ আমরা চোখে দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি। এগুলো কি ইলেকট্রিসিটি? না। তাহলে সঙ্গে ভুল আছে না? হ্যাঁ। ভুল আছে। তুমি বলতে পারবা যে ইলেকট্রিসিটি আসলে কি? তো দেখো, একদম এর চাইতে বেসিক কোশ্চিন, মানে তুমি অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, সর্বপ্রথম কোশ্চিনে কিন্তু এটা যে কারেন্ট আসলে কি। এর থেকে বেসিক কোশ্চিন কোনটা হয়? তাহলে এটা কিন্তু অপমানজনক যে তুমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু তুমি এখন পর্যন্ত এটা তুমি কিন্তু জানো কারেন্ট কি, কিন্তু তুমি প্রকাশ করতে পারছো না যে কারেন্ট কি। এখন একজন সাধারণ মানুষ যদি তোমাকে সে জিজ্ঞেস করে এই যে ফ্যানটা চলতেছে, লাইটটা জ্বলতেছে, আসলে কারেন্ট আসলে কি, এটা কিভাবে তৈরি হয়, এটা আসলে কি, তুমি বলতে পারলা না। এটা কিন্তু আমাদের জন্য অপমানজনক, তাই না? এখন তাদের কথা বাদ দিলাম, আমাদেরকে জানতে হবে ইলেকট্রিসিটিটা কি। তো দেখো, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমার ইলেকট্রিসিটিটা কি। তো তোমারটা 50% হয়েছে। যে কি বলছিলা তুমি? কারেন্টের প্রবাহ। আমি তো প্রশ্ন করছি কারেন্ট কাকে বলে, তুমি কারেন্টের প্রবাহ, তাইলে হইল না। না, হয় নাই। তুমি যদি এইটা বলতা যে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বলা হয়, কারেন্ট বলা হয়, তাহলে হতো কিছুটা 50%। যেমন ধরো যে আমি ধরলাম আমার কাছে কোনো একটা পরমাণু আছে, ধরো অ্যালুমিনিয়াম একটা কন্ডাক্টর, তাই না? আমরা এইটা জানি কি যে কন্ডাক্টর কাকে বলা হয়, ইনসুলেটর কাকে বলা হয়, সেমিকন্ডাক্টর কাকে বলা হয়, এইটা সম্পর্কে একটু ধারণা দিই তাহলে। হয়তো বা ভালোভাবে আমরা এখনো জানি না। সেটা হচ্ছে কন্ডাক্টর, আর সেমিকন্ডাক্টর, আর হচ্ছে ইনসুলেটর। আমাদের এই কারেন্টের প্রবাহের উপর ভিত্তি করে আমাদের যে কোনো মেটালকে বা যে কোনো পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পরিবাহী, একটা অপরিবাহী, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। আর কোন পদার্থকে পরিবাহী কখন বলা হয়? তার মধ্য দিয়ে যে পদার্থ, যদি ওই পদার্থের মধ্য দিয়ে হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়। কারেন্ট প্রবাহিত হয় এটা আমি বুঝবো কিভাবে, তাই না? এটা বুঝবো হচ্ছে, যদি কেমিস্ট্রির ভাষায় বলি তাহলে ধরো অ্যালুমিনিয়াম এটা একটা কি, পরিবাহী। পরিবাহী। আমরা জানি, কিন্তু কেন এটা পরিবাহী? এর কারণ হচ্ছে এর যে শেষ কক্ষপথ, অ্যালুমিনিয়ামের যে শেষ কক্ষপথ, আমরা যদিও বা আজকে কেমিস্ট্রি আমাদের আলোচনার বিষয় না, আমরা কেমিস্ট্রি যেহেতু অ্যাডমিশনে আছে সো জানো কেমিস্ট্রি কিভাবে করতে হয়। এন্ড অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? তিনটা। তাহলে এই যে তিনটা ইলেকট্রন আছে, এইটাই হচ্ছে প্রমাণ বা এইটাই আইডেন্টিফাই করে যে অ্যালুমিনিয়াম একটা পরিবাহী। কিভাবে আইডেন্টিফাই করে? আমরা এটা জানি যে যদি আমাদের এই শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতো, তাহলে সে কি হতো? নিষ্ক্রিয় হতো। মানে সে কোনো বন্ধন গঠনে আগ্রহ দেখাতো না। তার এই কন্ডিশনটা, তার যে ইলেকট্রন বিন্যাস, সেটা কি হতো? স্টেবল হতো, স্টেবল কন্ডিশন। অর্থাৎ এই যে ইলেকট্রন গুলো আছে এগুলো কি করবে না? ছোটাছুটি করবে না। কিন্তু যখনই তিনটা আছে, এর কি করতে চাইবে? দান করে স্টেবল হতে চাইবে, কারণ আগের কক্ষপথে কয়টা আছে? 8টা আছে। আবার যদি এরকম হতো যে কোনো একটা মৌল, এরকম অনেক মৌলই আছে, যে কোনো একটা মৌলের যে শেষ কক্ষপথে মনে করো যে তোমার 8টা ইলেকট্রন, তাহলে এ কি একদম স্টেবল। এর কি ইলেকট্রন চলাচল করতে চাইবে? না। এর কি ইলেকট্রন সে মুভ করতে দিবে? না। আবার কোনো একটা পদার্থের বা কোনো একটা পরমাণুর শেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে, যদি একটা ইলেকট্রন থাকে, এ কি চাইবে? এ অনেক বেশি আনস্টেবল। এ কি করতে চাইবে? যে আমার একটা মুক্ত ইলেকট্রন আছে। এই যে শেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলো, এগুলোকে বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এগুলোকে কি বলা হয়? ফ্রি ইলেকট্রন বা মুক্ত
ইলেকট্রন। অ্যাকচুয়ালি আমরা যে কন্ডাক্টরগুলো ব্যবহার করি এদের শেষ কক্ষপথে কি আছে? ফ্রি ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলাই কি করা হয়? মনে করো এটা একটা পরিবাহী, এইটা একটা পরিবাহী। তো এই পরিবাহীগুলোর মধ্যে আমি একটু বড় করে দাগাই যেন দেখা যায়। এই পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। মানে প্রথম কন্ডিশন হচ্ছে কোনো একটা মেটালের মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট ফ্লো করতে চাই তাহলে সেই পরিবাহীর মধ্যে কি থাকা লাগবে? মুক্ত ইলেকট্রন থাকতে হবে। ওই ইলেকট্রনগুলাই কি হবে? প্রবাহিত হবে। এই যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি? ইলেকট্রন প্রবাহ, মানে ইলেকট্রিসিটি বলতেছি। এখন শুধু প্রবাহ হলেই ইলেকট্রিসিটি বলা যাবে না। যেমন ধরো আমার কাছে যদি একটা মেটাল ধরে নিলাম, এটা একটা মেটাল, ওকে, এর ভেতরে তোমার হচ্ছে ইলেকট্রন আছে। মনে করো এটা একটা মেটাল, মানে এর ভেতরে মিলিয়ন বিলিয়ন কি আছে? পরমাণু আছে। এন্ড এর ভেতরে অনেকগুলো ধরো ফ্রি ইলেকট্রন আছে, ঠিক আছে, অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে। আমি যদি এইখানে তাপ দেই, ঠিক আছে, এইখানে যদি আমি একটা মোমবাতির মাধ্যমে তাপ দেই, যখনই এখানে হিট প্রডিউস করবে তখন এই ইলেকট্রনগুলো কি করবে? ছোটাছুটি শুরু করবে। এই ইলেকট্রনগুলো কি করবে? ছোটাছুটি শুরু করবে। এন্ড এই যে ইলেকট্রনগুলো ছোটাছুটি শুরু করলো তার মানে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে। কিন্তু এখানে কি কারেন্ট আছে? এখানে কারেন্ট নেই। তাহলে শুধুমাত্র ইলেকট্রন প্রবাহিত হলে সেটাকে কি বলা যাবে না? কারেন্ট বলা যাবে না। তখনই তুমি কারেন্ট বলতে পারবে যখনই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে, হয় ডান দিকে অথবা বাম দিকে অথবা উপরের দিকে অথবা নিচের দিকে। একটা নির্দিষ্ট দিকে যদি এই ইলেকট্রনগুলো প্রবাহিত হয় তখন সেটাকে কি বলতে পারবো? ইলেকট্রিসিটি বলতে পারবো। এখন তাপ দিলে যারা প্রবাহিত হয় কিন্তু সেটা কি হয় না? একটা নির্দিষ্ট দিকে হয় না। তাদের ভেতরেও কিন্তু চার্জ জমা হয়, কারণ তাদের মধ্যে কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। কিন্তু সেটা কি হয় না? একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে না। এই নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এক্সটার্নাল একটা বায়াস ব্যবহার করব। এই যে এক্সটার্নাল কোনো কিছু, বায়াস মানে কি? প্রভাবিত করা। মানে এক্সটার্নাল কোনো কিছু আমরা ব্যবহার করব যেটার মাধ্যমে ইলেকট্রনগুলো কি হবে? একটা নির্দিষ্ট দিকে যাবে। এই এক্সটার্নাল যে জিনিসটা ব্যবহার করছে এটা একটা সোর্স বা উৎস। কি সোর্স? ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স। আসলে বাস্তব জীবনে কিন্তু ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স আলাদা হয় না। এটা কি জানো? যে আমরা ভোল্টেজ সোর্স বলতে কোনটা বুঝি? যে এইটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, তাই তো? যে ভোল্টেজ সোর্স দেখতে এরকম হয়। আর এইটা বলতে কি বুঝি? একটা কারেন্ট সোর্স। তা আসলে এই দুইটা বাস্তবে কোথায় দেখাতে পারবা? ভোল্টেজ সোর্স কোনটা? তো আমরা তো এটাকে সেল হিসেবে জানি বা ব্যাটারি হিসেবে জানি, এটাকে আমরা ভোল্টেজ সোর্স বলছি। তাহলে মোবাইলের যে ব্যাটারিগুলো আছে এগুলো কিছু ভোল্টেজ সোর্স। এখানে কি কারেন্ট নাই? আছে। তাহলে কেন ভোল্টেজ সোর্স বলতেছি? রিজন আছে, ঠিক আছে? আমরা দেখবো এগুলো আস্তে আস্তে যে কেন আমার কাছে যে ব্যাটারিটা আছে এটা কিন্তু একটা কি? বিদ্যুতের সোর্স। একটা বিদ্যুতের কি? এটা সোর্স বা ইলেকট্রিসিটির একটা সোর্স। বাট এটাকে আলাদাভাবে আমি ভোল্টেজ সোর্স কেন বলছি, কারেন্ট সোর্স কেন বলছি, এগুলো শুধুমাত্র আমাদের সুবিধার জন্য, আমাদের ক্যালকুলেশনের জন্য, যে এটাকে আমি ভোল্টেজ সোর্স বলতেছি, এটাকে আমি কি বলতেছি? কারেন্ট সোর্স বলতেছি। আসলে বাস্তবে শুধু ভোল্টেজ সোর্স বা শুধু কারেন্ট সোর্স হয় না। যে সোর্সে আমরা ব্যবহার করি না কেন সেখানে ভোল্টেজও থাকে, কারেন্ট সোর্সও থাকে। নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যের জন্য একটাকে ভোল্টেজ সোর্স বলা হয়, আরেকটাকে কারেন্ট সোর্স বলা হয়। কি বৈশিষ্ট্য সেটা আমরা সামনে দেখবো। আপাতত আমরা ইলেকট্রিসিটি নিয়ে যেহেতু আলোচনা করছি, ইলেকট্রিসিটিটা দেখি। এখন এই ইলেকট্রিসিটি, তাহলে কি দেখলাম? যে কোন একটা পরিবাহের মধ্যে দিয়ে যদি মুক্ত ইলেকট্রন একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তখন তাকে কি বলা হবে? ইলেকট্রিসিটি বলা হবে। এই কথাটা মাস্ট উল্লেখ থাকতে হবে যে সেটা কোন দিকে যেতে হবে? নির্দিষ্ট দিকে যেতে হবে। সেটা দিক পরিবর্তন করতে পারে কিন্তু যখন যেদিকে যাবে তখন সেদিকেই যেতে হবে। কারণ আমরা জানি যে এই যে ব্যাটারি যখন ব্যবহার করি তখন সেটাকে আমরা কি বলি? ডিসি বা ডিরেক্ট কারেন্ট বলি, তাই না? এটা কি? ডিসি বা ডিরেক্ট কারেন্ট। এইটা তখন দিক কি? একদিকেই থাকে। আর যখনই আমরা এসি ব্যবহার করি এই একই জায়গাতে যদি আমরা এরকম একটা সোর্স ব্যবহার করি যেটাকে আমরা বলতেছি এসি, তখন সেটাকে কি বলা হবে? অল্টারনেটিং কারেন্ট। তাহলে দিক পরিবর্তন হয়। তো দিক পরিবর্তন হতে পারে কিন্তু যখন যেদিকে যাবে তখন সেদিকেই যেতে হবে। এর মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবগুলোকে কি করতে হবে? একই দিকে যেতে হবে। তবে আমরা কি বলতে পারবো সেখানে কি আছে? ইলেকট্রিসিটি আছে। এখন আসলে যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর তোমার হচ্ছে ইনসুলেটর, এই জিনিসগুলো কি? যদি কোনো পরমাণুর শেষ কক্ষপথে 1, 2 এবং 3 এই ইলেকট্রনগুলো থাকে, মুক্ত ইলেকট্রন কয়টা থাকতে পারবে? একটা, দুইটা অথবা তিনটা। চারটা হওয়া যাবে না, অর্থাৎ 4-এর কম যদি ইলেকট্রন সংখ্যা থাকে তখন তাদেরকে কি বলা হবে? পরিবাহী বলা হবে। কারণ তখন তাদের কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। চাইলেই সেই ইলেকট্রনগুলো কি করতে পারবে? একটা অণু থেকে আরেকটা অণুতে যেতে পারবে। দেখো এইটা তো পুরাটাই একটা মেটাল, তাই না? এটা পুরাটা একটা মেটাল।
এদের মধ্যে অসংখ্য কি আছে, অণু আছে। এই ইলেকট্রন ফ্লো হওয়ার মানেটা আসলে কি? এরকম অ্যালুমিনিয়াম মনে করো আমি দুইটা পাশাপাশি রাখছি, এরকম অ্যালুমিনিয়াম ধরো আমি কি করছি দুইটা পাশাপাশি রাখছি, তাহলে একটা থেকে যদি আরেকটাতে পাস হয়, দুইটা পরমাণু আছে এখানে, একটা পরমাণুর ইলেকট্রন যদি আরেকটা পরমাণুতে যায় তখন সেটাকে আমরা কি বলি? ইলেকট্রনের প্রবাহ। তার মানে একটা থেকে আরেকটাতে যাচ্ছে বা পাশাপাশি যেতে আছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তখনই তো সেটাকে প্রবাহ বলছি। এখন একটা থেকে আরেকটাতে কখন যাবে? যখন এর মুক্ত ইলেকট্রন থাকবে তখন না যাবে। যদি ইলেকট্রনই না থাকে মুক্ত তাহলে কি যেতে পারবে? যদি শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে সে কি যেতে পারবে? যেতে পারবে না। তার মানে এখানে শেষ কক্ষপথে যদি 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকে তখন তাদেরকে কি বলা হবে? পরিবাহী বলা হবে। আর প্রশ্ন আসতে পারে 4টা কেন না? যদিও তোমরা কেমিস্ট্রি পড়ে ফেলছো অলরেডি। আর 4টা কেন না? শেষ কক্ষপথে যদি 4টা থাকে, এরকম একটা অণুর নাম বলো তো। সিলিকন, এক্স্যাক্টলি সেমিকন্ডাক্টরের উৎকৃষ্ট উদাহরণ যেটা আমরা সবচাইতে বেশি ব্যবহার করি। ধরো একটা সিলিকন, এইটার শেষ কক্ষপথে কয়টা আছে? 4টা ইলেকট্রন আছে, তাই না? 4টা ইলেকট্রন আছে। যদিও বা আমরা যখন ইলেকট্রনিক্স পড়ব তখন এই পিএন জাংশন করছি না, অনেক মানে কনফিউজ হয়েছে পিএন জাংশন আসলে কি ভালোভাবে বুঝি নাই, মুখস্থ করে আসছি পিএন জাংশন এরকম তো এরকম, ডায়োড কি বুঝি নাই, বাট একটা ডায়োডই একটা পিএন জাংশন, এটা কিভাবে তৈরি হয় প্রত্যেকটা ইন ডিটেইলস পড়াবো। একদম এই অণু থেকে শুরু করব যে কিভাবে আসলে এই পিএন জাংশন তৈরি হলো, ডোপিং কাকে বলা হচ্ছে, প্রত্যেকটা বিষয় আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন হালকা ধারণা নাও, যখন কোন একটা এই যে অণু বা পরমাণু শেষ কক্ষপথে কি আছে? 4টি ইলেকট্রন আছে, তখন তারা কি বন্ধন গঠন করে? সমযোজী বন্ধন গঠন করে। এখন মনে করো এর চারিদিক দিয়ে যেহেতু একটা সিলিকনের মেটাল ধরো এখন আমি নিছি, একটা কন্ডাক্টর হিসেবে কি নিছি? একটা সিলিকন নিছি, একটা তার হিসেবে। এখন সিলিকন নিছি, তার মানে এর চারিদিক দিয়ে কি থাকবে? সিলিকনই থাকবে। এর চারিদিক দিয়ে কি থাকবে? সিলিকন থাকবে। এখানেও সিলিকন আছে, এখানেও সিলিকন আছে, ঠিক আছে? চারিদিক দিয়ে সিলিকন আছে, এখানেও মনে করো সিলিকন আছে। এখন দেখো যে এ কেন পরিবাহী বলতেছি না, কেন 1, 2, 3 হলে পরিবাহী বলতেছি, এর বেশি হলে কেন বলতেছি না? এইখানে যখনই এই চারিদিক দিয়ে, এই পাশেও আছে, জায়গা নাই দিয়ে অঙ্কন করলাম না, কারণ এই পাশেও ধরো একটা সিলিকন, ওকে, এটাও একটা সিলিকন, ছোট করে অঙ্কন করলাম। কারণ প্রত্যেকটারই কয়টা করে ইলেকট্রন আছে? 4টা। তাহলে এই যে এখানেও কয়টা আছে? 4টা। প্রত্যেকটার 4টা করে ইলেকট্রন আছে। তাহলে এইবার দেখো যে প্রত্যেকটার যেহেতু 4টা করে ইলেকট্রন আছে, এইভাবে তো ইনফিনিটি পর্যন্ত চলতে আছে। এর আবার চারিদিকে কি আছে? সিলিকন আছে। এটারও চারিদিকে কি আছে? সিলিকন আছে। আর শুধু মাঝখানেটা নিয়ে অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবা যে এই সিলিকনের এখন কয়টা ইলেকট্রন হলো, এরা কি বন্ধন গঠন করছে? সমযোজী বন্ধন, মানে একটা আরেকটার সাথে ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। আর ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এখন এই সিলিকনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 8টি। ওর নিজের ছিল 4টি, আর এই যে চারিদিকের যে 4টা, কয়টা হয়ে গেল? 8টা হয়ে গেল। একইভাবে এর চারিদিকেও কি আছে? সিলিকন আছে, ওরও কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। এই প্রত্যেকটা ভেতরের পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা হয়ে গেল? 8টা হয়ে গেল। এর কি কোনো ফ্রি ইলেকট্রন আছে? এর কোনো ফ্রি ইলেকট্রন নাই। তাহলে এখন বলতে পারো যেহেতু ফ্রি ইলেকট্রন নাই তাহলে এটা অপরিবাহী হওয়ার কথা। এটা অপরিবাহী না, এটা হবে অর্ধপরিবাহী। কারণ হচ্ছে এরা সব সময় যে অষ্টক পূর্ণ থাকে সেটা এরকম না। যে এই যে সিলিকন আছে, এই সেমি কন্ডাক্টর কেন বলা হচ্ছে? অর্ধপরিবাহী কেন বলা হচ্ছে? যে অল্প কারেন্ট প্রবাহিত হয় তাই। এরকম কি মনে হয়নি এতদিন যে একটা আছে পরিবাহী, খুব ভালো পরিবাহী, এদের মধ্যে খুব কারেন্ট যায়, একটা সেমি কন্ডাক্টর, এটা একটু একটু কারেন্ট যায়, বিষয়টা কিরকম? এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে কখনো কারেন্ট যায়, কখনো কারেন্ট যায় না। মানে আমরা চাইলেই এটাকে কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। এই সিলিকনের মাধ্যমে কি তৈরি করা হয়? ডায়োড তৈরি করা হয়। আমরা এমন ভাবে পিএন জাংশন তৈরি করি যে আমি যদি চাই যে কারেন্ট এই দিক থেকে এদিকে যাবে তাহলে এদিকেই যাবে, বিপরীত দিকে আর যাবে না। মানে কখনো সে কি কিসের মতো আচরণ করবে? পরিবাহীর মতো। কখনো সে কিসের মতো আচরণ করবে? অপরিবাহীর মতো। এখন এই যে নরমালি এই সেমিকন্ডাক্টর গুলো কি অবস্থায় থাকে? অপরিবাহী অবস্থায় থাকে। মানে যদি নরমালি শুধু সিলিকন থাকে এরা এইভাবে, তাহলে এরা কি? অপরিবাহী অবস্থায় থাকবে। কিন্তু আমরা যেটা করি এই সিলিকনের মধ্যে কি করে দিই? ডোপিং করে দিই। ডোপিং শব্দের অর্থ হচ্ছে ভেজাল মিশ্রিত করা। অর্থাৎ এই সবগুলা সিলিকনের পরমাণুর মধ্যে একটা অ্যালুমিনিয়াম পরমাণু যুক্ত করে দেব। এই যুক্ত করে দিলে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা আমাদের অর্ধপরিবাহী হয়ে যাবে। কেন? যে কখনো সে পরিবাহী, কখনো সে কি? অপরিবাহী। কিভাবে? ধরো আমি এখানে এমন একটা মানে পরমাণু যুক্ত করব যার শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5টা। এতক্ষণ সবগুলো কি ছিল? সিলিকন ছিল। কিন্তু এবার আমি এমন একটা মৌল যোগ করলাম যার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা? 5টা। কারণ 5টা যখন হবে এই 4টা মিলে তো অষ্টক পূর্ণ হয়ে গেছে। কিন্তু এই যে একটা এক্সট্রা থেকে গেল না, বেশি থেকে গেল না একটা,
এইটাই হচ্ছে আমাদের সেই মুক্ত ইলেকট্রন। তার মানে কি একটা ইলেকট্রন এবার কি আছে, বেশি আছে, তখন সে আবার কি হিসেবে কাজ করবে, পরিবাহী হিসেবে কাজ করবে। যার কারণে এদেরকে কি বলা হচ্ছে, অর্ধপরিবাহী। কখনো সে বিদ্যুৎ প্রবাহ করবে, কখনো সে বিদ্যুৎ প্রবাহ করবে না, তাহলে এটা গেল অর্ধপরিবাহী। আর ইনসুলেটর তাহলে কাকে বলা হবে, ইনসুলেটর বলা হবে যদি আমাদের ইলেকট্রন 4টার বেশি হয়। যদি একদম 8টা হয় তাহলে সেটা একদম মনে করো গ্রেট ইনসুলেটর, এর একদম নিষ্ক্রিয়। বাট 4টার বেশি হলে সবগুলোই কি বলবো আমরা, ইনসুলেটর বলবো। কারণ তখন তাদের মুক্ত ইলেকট্রন যদিও আছে, মনে করো 7টা ইলেকট্রন আছে, কিন্তু সে কি দিতে আগ্রহী, সে কি ইলেকট্রন দিতে আগ্রহী? তোমরা তো কেমিস্ট্রি পড়ে ফেলছো অলরেডি। সে তো ইলেকট্রন দিতে আগ্রহী না, সে কি করতে আগ্রহী, আর নিতে আগ্রহী। তার মানে তার মুক্ত ইলেকট্রন নাই, যেটা আমরা কি করতে পারি, ফ্লো করতে পারি। তাহলে এটা গেল 3টা ভাগ, যে একটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, যাদের কি 1টা 2টা অথবা 3টে ইলেকট্রন থাকবে। আরেকটা হচ্ছে সেমিকন্ডাক্টর, যাদের কি থাকবে 4টে ইলেকট্রন থাকবে, আর 4-এর বেশি হলে সেগুলোকে আমরা কি বলবো, ইনসুলেটর বা অপরিবাহী। বুঝতে পারছি? এন্ড এই যে মুক্ত ইলেকট্রন গুলো থাকলো, এই ইলেকট্রন গুলোকে যখন আমরা একদিক থেকে আরেক দিকে কি করাতে পারবো, প্রবাহিত করাতে পারবো, তখন সেটাকে কি বলবো, ইলেকট্রিসিটি বলবো বা কারেন্ট বলবো। এখন এই প্রবাহিত করব কিভাবে, এটা দেখতে হবে না, যে প্রবাহিত করব কিভাবে। এখন দেখো একটা কন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট আসলে কিভাবে ফ্লো হয় সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। এখন মনে করো যে আমার এইটা একটা পরিবাহী, ঠিক আছে, এটা একটা পরিবাহী আমার, ওকে, এটা একটা পরিবাহী। এর মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, আমাদের এর মধ্যে ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রন তো স্থির, এটা তো চলছে না, একে চালাতে হবে কোনো একভাবে। এদিক থেকে এদিকে নিয়ে যাব অথবা ওই দিক থেকে এদিকে নিয়ে আসবো। তাহলে সেটা কিভাবে নিয়ে আসতে পারি আমরা, এর সাথে এখন মনে করো শর্ট সার্কিটে চিন্তা করো, যে কোনো লোড আছে, একটা লোডই ধরো দিয়ে দিই, এখানে একটা লোড আছে, এগুলো পরিবাহী। আর এর সাথে আমি যদি একটা ব্যাটারি সংযোগ করে দিই, এর সাথে কি সংযোগ করে দিলাম, একটা ব্যাটারি সংযোগ করে দিলাম। আর এই ব্যাটারি বা এই যে সোর্সটা আমরা ব্যবহার করলাম, এইটার 2টা প্রান্ত আছে, একটা অ্যানোড একটা ক্যাথোড, তাই না? অর্থাৎ একটা কি নেগেটিভ আর একটা পজিটিভ। এই নেগেটিভ পজিটিভ দ্বারা কি বোঝায়, এই পাশে কি আছে, মুক্ত ইলেকট্রন আছে, এটা কি চার্জ, নেগেটিভ চার্জ। এই কন্ডাক্টরের মধ্যে কি চার্জ আছে, নেগেটিভ চার্জ। এখন আমরা কি জানি, একই ধর্মী 2টা চার্জ একে অপরকে কি করে, বিকর্ষণ করে। তার মানে এই যে ইলেকট্রন, এখানে যে নেগেটিভ চার্জ আছে, আবার এগুলো কি, এগুলো সবগুলোই কি পরিবাহী, এগুলা কি তার। তার মানে এর মধ্যে কি আছে, মুক্ত ইলেকট্রন আছে। এন্ড এই ব্যাটারিতে অনেকগুলো চার্জ তো আমি সঞ্চয় করে রাখছি। তার মানে এখানে কি আছে, অনেকগুলো আমাদের চার্জ, নেগেটিভ চার্জ আছে এখানে। এই নেগেটিভ চার্জগুলো, এই নেগেটিভ চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। 2টা চুম্বক যদি তুমি পাশাপাশি রাখো, একটা মনে করো ফিক্সড করে রাখছো, আর একটা মানে টেবিলের উপর রাখছো, একটা হাতে রাখছো, এই চুম্বক ওর কাছে নিয়ে যাবে, চুম্বকটা কি হবে, দূরে সরে যাবে। সেম একই কাজ এখানে হয়, এইটাও নেগেটিভ চার্জ, এটাও কি চার্জ, নেগেটিভ চার্জ। যতক্ষণ এখানে নেগেটিভ চার্জ থাকবে, আমরা বলি না ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে যাওয়া মানে কি, এই ইলেকট্রনের চার্জটা শেষ হয়ে যাওয়া। যতক্ষণ এই ব্যাটারিতে চার্জটা থাকবে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলোকে সে কি করবে, ধাক্কা দিবে, কি করবে, বিকর্ষণ করবে। তার মানে এই ইলেকট্রনগুলো এখন এইদিকে ফ্লো হওয়া শুরু করবে, এই ইলেকট্রনগুলো এখন কি করবে, এইদিকে ফ্লো হওয়া শুরু করবে। এবং এটা ততক্ষণ পর্যন্ত এইভাবে সার্কেল আকারে চলতে থাকবে যতক্ষণ এই ব্যাটারিতে চার্জ থাকবে। তাহলে দেখো এতক্ষণ আমরা বুঝছিলাম যে ফ্রি ইলেকট্রন কি, এখন দেখলাম এই ফ্রি ইলেকট্রনকে কিভাবে প্রবাহিত করা যায় একটা নির্দিষ্ট দিকে। দেখো তো ইলেকট্রনগুলো এখন নির্দিষ্ট দিকে যাচ্ছে না, যেহেতু ইলেকট্রনগুলো এখন নির্দিষ্ট একটা দিকে যাচ্ছে, তার মানে এটাকে আমরা এখন কি বলতে পারি, ইলেকট্রিসিটি বলতে পারি। এবং এটা কতক্ষণ যাবে, যতক্ষণ এই ব্যাটারিতে কি থাকবে, চার্জ থাকবে। এটা গেল একদম সিম্পল মানে একটা সংজ্ঞা বোঝানোর মাধ্যমে যে ইলেকট্রিসিটি কাকে বলা হচ্ছে। বুঝতে পারছি কি এটা এখন, যে ইলেকট্রিসিটি কাকে বলা হচ্ছে। নেক্সট টাইম আর সমস্যা থাকবে এটা নিয়ে, কোনো প্রশ্ন থাকলে করতে পারো, একটা প্রশ্ন থাকা উচিত তোমাদের। এই এই যে চার্জটা শেষ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায় কেমনে, তাহলে এটার জন্য আমাদেরকে বুঝতে হবে হচ্ছে সেলের কার্যপ্রণালী। ক্লাস 9-10 পড়ে আসছো, এরকম একটা চিত্র মনে আছে কিনা দেখো তো, যে অ্যানোড সেল এবং ক্যাথোড সেল, এরকম 2টা ধাতব ডুবানো। আচ্ছা এই ক্ষেত্রে তো ভাই মানে ইলেকট্রনটা আবার ফেয়ার সোর্সে আছে, তাই কি না? হ্যাঁ, ইলেকট্রন তো সবসময় থাকে। এই যে আমরা বলি না যে কারেন্ট চলে গেছে, যদিও বা কারেন্ট চলে যায় কারণ ইলেকট্রিক ফ্লো থাকে না, বাট ওর মধ্যে ইলেকট্রন কিন্তু সব সময় আছে। আসলে চলে যায় কি, ভোল্টেজ। আসলে কি চলে যায়, ভোল্টেজ বা প্রেসার। এটা নিয়ে আসবো, বাট এখানে একটা প্রশ্ন তোমাদের করা উচিত ছিল, সেটা হচ্ছে যে ভাই আমরা সারা জীবন অঙ্ক করে আসলাম এরকম, দেখো তো সারা জীবন অঙ্ক এরকম করে আসছো কিনা, হ্যাঁ, যে এইটা পজিটিভ প্রান্ত, তার মানে কি কারেন্ট কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। কিন্তু এইখানে আপনি ভাইয়া কি বুঝালেন, এবং আমার বোঝানোর মধ্যে কোনো ভুল আছে কিনা বলো।
প্র্যাকটিক্যালি দেখালাম যে এটা হবে মাস্ট বি, এটাতে কোনো ভুল নাই। ইলেকট্রন কোন দিক দিয়ে বের হচ্ছে? নেগেটিভ প্রান্ত দিয়ে বের হচ্ছে। আর আমরা ইলেকট্রনের প্রবাহকে কি বলতেছি? ইলেকট্রিসিটি বলতেছি, কারেন্ট বলতেছি। তাহলে কারেন্ট মূলত কোন দিক থেকে বের হয়? ঋণাত্মক প্রান্ত থেকে বের হয়। কিন্তু সারা জীবন আমরা ক্যালকুলেশন করে আসলাম কি কারেন্ট বের হয় পজিটিভ থেকে, এবং ইভেন এখনো সামনেও আমরা কি ক্যালকুলেশন করব? পজিটিভ থেকে। এটার কারণ কি? এটার কারণ কিচ্ছু না, এটার কারণ হচ্ছে অভ্যস্ততা। বুঝতে পারছো? মানে আমরা অভ্যস্ত এটাতে। মানে প্রাথমিক অবস্থায় যখন বিজ্ঞানীর ইলেকট্রিসিটি আবিষ্কার করলো, তখন তারা ধরে নিছিল যে এই ব্যাটারির যে পজিটিভ প্রান্ত সেখান থেকে কি বের হয়? চার্জ বের হয়। এইটা ধরে নিয়ে সারা পৃথিবীতে এটা ছড়ায় গেছে যে আমাদের পজিটিভ প্রান্ত থেকে কি বের হয়? কারেন্ট ফ্লো হয়। এই যে আমরা প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা জায়গায় সারা পৃথিবীতে এটা প্রচলিত হয়ে গেছে, মানে এটা একটা স্ট্যান্ডার্ড। এইটা যদি ভুল হতো, মানে এটা তো ভুল, বা এটা যদি কোনো সমস্যার সৃষ্টি করতো, তাহলে কিন্তু এটা যতই সমস্যা হোক না কেন চেঞ্জ করতো। কিন্তু এটা এমন একটা ভুল যে এটা নিয়ে আমাদের বাস্তব জীবনে কোনো সমস্যার সৃষ্টি হয় না। কারেন্ট এই দিক দিয়ে যাক আর এই দিক দিয়ে যাক, কোনো বিষয় না। ওই লাইট এদিক দিয়ে গেলেও জ্বলবে, এদিক দিয়ে গেলেও জ্বলবে। এটা নিয়ে কোনো প্যারা নাই। মানে এটা একটা স্ট্যান্ডার্ড, যে আমরা স্ট্যান্ডার্ড এটা ধরে নিছি, তার মানে ধরে নিছি কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, এদিকে যাচ্ছে। কিন্তু আমেরিকাতে বা ইউএসএ তে কারেন্ট কিন্তু কোন দিক দিয়ে ধরা হয়? নেগেটিভ দিয়ে ধরা হয়। মানে এটাতে ভুল ধরা যাবে না। আমরা যখন ক্যালকুলেশন করবো, আমরা যেহেতু এভাবে অভ্যস্ত, আমরাও ধরে নিব পজিটিভ প্রান্ত দিয়ে কি যাচ্ছে। কিন্তু ওই করেসপন্ডিং সবকিছুই কিন্তু আমরা উল্টায় দিই আবার। এটা জাস্ট কি আমাদের ক্যালকুলেশনে কি আলাদা আসবে? প্লাস আর মাইনাস। যে কোনোটাতে আমরা অ্যান্সার করব +20 ভোল্টেজ, বাস্তবে সেটা কি হবে? -20 ভোল্টেজ। এই আর কি, এতটুকুই ডিফারেন্স। এর থেকে বেশি কিছু আর ডিফারেন্স নাই। এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে তাই। বাট অ্যাকচুয়ালি ইলেকট্রনের ফ্লো কোন দিকে হয়? নেগেটিভ প্রান্ত থেকে। বাট আমরা ধরে নিই যে কারেন্টটা কোন দিক থেকে যাচ্ছে? পজিটিভ। মানে ইলেকট্রনের ফ্লো এর বিপরীত দিকে আমরা কি ধরে নিই? কারেন্ট ধরে নিই। এখন এইটা তোমাদের প্রশ্ন করা উচিত ছিল। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা শুধু কারেন্ট নিয়ে আলোচনা করছি, ভোল্টেজ নিয়ে কোনো কথা বলি নাই। ভোল্টেজটা আসলে কি? ভোল্টেজ মানে হচ্ছে বিভব পার্থক্য বা চাপের পার্থক্য। আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝাই। যে ধরো আমাদের দুইটা পাত্র দিয়েই বুঝাই এখানে। যে আমাদের ধরো এখানে দুইটা পাত্র আছে, দুইটা মনে করো পানির পাত্র, ঠিক আছে? এরা একটার সাথে আরেকটা পাইপের মাধ্যমে কি কানেক্টেড। এখন একটাতে মনে করো ভরা পানি আছে, আরেকটাতে এই অল্প পরিমাণে পানি আছে। এখন এই পাত্র থেকে পানি ওই পাত্রে ট্রান্সফার হয়ে যাবে না? কেন ট্রান্সফার হচ্ছে? চাপের পার্থক্য আছে এখানে, ঠিক আছে? এখানে কিসের পার্থক্য? প্রেসারের পার্থক্য, চাপের। যে এই পানির চাপটা কি বেশি, এই পানির চাপটা কি কম। এই পাশে আর এই পাশে চাপের পার্থক্য আছে বলে কি হচ্ছে? পানিটা এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। এন্ড এই পানি যেতে যেতে এখানে উচ্চতা কি কমবে? উচ্চতা যত কমবে চাপ তত কি হবে? কমে যাবে। উচ্চতার সাথে চাপ কি সমানুপাতিক? তাহলে উচ্চতা যত কমতেছে চাপ তত কি কমে যাচ্ছে। তাহলে এই দিক থেকে পানি আস্তে আস্তে কমতেছে, আর এই দিক থেকে কি বাড়তিছে। তাহলে ধরলাম কমে কমে এই জায়গায় আসলে এটা বেড়ে বেড়ে এই জায়গায় গেল। এবার দুইটা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। দুই পাশে কি আছে? চাপ আছে পানির। দুই পাশের চাপ কি হয়ে গেছে? এখন সমান হয়ে গেছে। এবার কি আর পানি একটা থেকে আরেকটাতে যাবে? যাবে না। তাহলে এই যে ভোল্টেজ বলি, এটার বাংলা হচ্ছে বিভব। বিভব পার্থক্য। আমাদের ইলেকট্রিসিটির যাবতীয় অঙ্ক সবকিছু ডিপেন্ড করবে এই ভোল্টেজ ডিফারেন্সের উপর। আমরা যেটাকে ভোল্টেজ ড্রপ বলি না, যে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ এত, এটা আসলে কি? বিভব পার্থক্য। ঠিক আছে? তো এই বিভব পার্থক্যটাই পানির উদাহরণের সাহায্যে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। যে এই পাশে বেশি পানি, এই পাশে কম পানি, তার মানে এই পাশ থেকে ওই পাশে কি যাবে? পানিটা যাবে, কারণ চাপ বেশি আছে। কিন্তু একই এখন এই জায়গাতেই দেখো, পানি যে শুধু থাকলেই পানি প্রবাহিত হবে এর কি কোনো কথা আছে? এখন তো দুইটাতেই পানি আছে, কিন্তু পানি প্রবাহিত হচ্ছে হচ্ছে না। ঠিক একইভাবে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বলতে পারি, ইলেকট্রিসিটির ক্ষেত্রে, যে ইলেকট্রিসিটি তখনই প্রবাহিত হবে যখন দুই প্রান্তের বিভবের কি থাকবে? পার্থক্য থাকবে। মানে কিসের? চাপের পার্থক্য থাকবে। এই চাপটাই কি? ভোল্টেজ। দেখো তো প্রথম অবস্থায় যখন এখানে আমাদের সোর্স ছিল না, ইলেকট্রন তো ঠিকই ছিল, কিন্তু এরা কি যাচ্ছিল? যাচ্ছিল না। এদেরকে যখন ধাক্কা দিলাম, চাপ দিলাম, তখন এরা গেল। এই চাপটার নামই হচ্ছে ভোল্টেজ। এই চাপটার নাম কি? ভোল্টেজ। এন্ড ভোল্টেজ থাকলেই যে কারেন্ট যাবে, ইলেকট্রন যাবে, এর কোনো কথা আছে? নাই। ভোল্টেজের কি থাকা লাগবে? পার্থক্য থাকা লাগবে। ভোল্টেজে যদি পার্থক্য না থাকে তাহলে কি যাবে না? কারেন্ট যাবে না। এখানে একটাই সোর্স আমি লাগাইছি, তাই আমার এই প্রান্ত আর এই প্রান্তের কি আছে? ভোল্টেজের পার্থক্য আছে। ধরো এইটা একটা ভোল্টেজ সোর্স, ধরো 5 ভোল্টেজের। এটার মানে হচ্ছে এইখানে যদি বিভব 5 ভোল্টেজ হয়, এখানে কত ভোল্টেজ? 0 ভোল্টেজ। দুইটার মধ্যে ডিফারেন্স কত? 5 ভোল্টেজ। তাই এখানে চাপের পার্থক্য আছে, তাই ইলেকট্রন ফ্লো হচ্ছে। কিন্তু আমি যদি এই একই জায়গাতে এরকম মনে করো দুইটা সোর্স সংযোগ করে দিই, এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এখন কন্ডাক্টর দিয়ে দিলাম, এইটা হচ্ছে আমাদের চিত্র।
এইটাও বললাম 5 ভোল্টেজ, এইটাও বললাম 5 ভোল্টেজ। ব্যাটারি তো ভাই ঠিকই লাগাইছি, কিন্তু কারেন্ট যাবে কিনা? যাবে না। কেন দেখো, কারণ এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের এই পাশে কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। এই কন্ডাক্টরের এই পাশে কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। দুই পাশে চাপ কি সমান। তাহলে এবার ইলেকট্রন, যদিও মুক্ত ইলেকট্রন আছে, আমরা চাপও দিছি, কিন্তু কি হবে না? কারেন্ট নাই এখানে। বুঝতে পারছি আমি কারেন্টের বিষয়টা কি ক্লিয়ার? ওই পানির মতো, যদিও ওখানে পানি ছিল কিন্তু যাবে না, কারণ কি? চাপ সমান। যদিও এখানে ইলেকট্রন আছে কিন্তু যাবে না, ভোল্টেজ সোর্স আছে, আমি চাপ দিছি কিন্তু যাবে না, কারণ আমি বিপরীতমুখী দুইটা চাপ দিছি। একটা দিক থেকে চাপ দিচ্ছে, একটা দিক থেকে চাপ দিচ্ছে, দুইটা একে অপরকে কি করে দেবে? অপোজ করে দেবে। যদি এখানে এরকম হতো যে এইখানে 10 ভোল্টেজ, তাহলে যেত, কারণ তখন এখানে কত হতো? 10 ভোল্টেজ হতো, এখানে কত হতো? 5 ভোল্টেজ হতো। তার মানে চাপের কি আছে? পার্থক্য আছে। তাহলে একটা থেকে আরেকটাতে এখন ইলেকট্রিসিটি যেত, এবং কত চাপে যেত? 5 ভোল্টেজ চাপে। কারণ এই দিক থেকে 10 ভোল্টেজ চাপ দিচ্ছিল, এই দিক থেকে 5 ভোল্টেজ দিচ্ছিল। এই 5 ভোল্টেজ এখান থেকে বিয়োগ হয়ে আলটিমেটলি কততে যাবে? 5 ভোল্টেজে যাবে। ইলেকট্রিসিটি বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এবার আমরা দেখব হচ্ছে যে আমাদের তাহলে ভাই কোন নির্দিষ্ট দিকে ইলেকট্রনের প্রবাহকেই হ্যাঁ এইটা বলতে পারো, কোনো একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রনের প্রবাহকে কি বলা হয়? ইলেকট্রিসিটি বলা হয়। এক কথা হচ্ছে প্রোটন কয়েল কামাবো না ভাই? হুম, প্রোটন কয়েল কামাবো না? না তো, প্রোটন কেন? ইলেকট্রন ফ্লো হতে হবে। প্রোটন কেন ফ্লো হবে? প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। একটা পরমাণুর প্রায় 99% জায়গা কি থাকে? ফাঁকা থাকে। আর 1% জায়গা কি থাকে? পরিপূর্ণ থাকে। ওই বাইরের এই ফাঁকা জায়গা পুরোটাই কি? ইলেকট্রন, মানে ফাঁকা ফাঁকা জায়গা অবস্থা। নিউক্লিয়াস হচ্ছে ছোট্ট একদম মাঝখানে। রাদারফোর্ড যে পরমাণু মডেল আবিষ্কার করছিল, সেটা কিন্তু এই কিছু মানে অনুসিদ্ধান্তের ফলে কিন্তু আবিষ্কার করছিল। সে একটা পরীক্ষা করছিল, দেখছিল সবগুলো লাইট পাস করে চলে যাচ্ছে, শুধুমাত্র একটা দুইটা লাইট পাস করে ঘুরে আসতেছে, মানে পাস করে যাচ্ছে না। তখন সে বুঝছিল যে নিউক্লিয়াস খুবই ছোট্ট এবং এটা মাঝখানে থাকে, আর চারিদিকে সবগুলো জায়গা কি? ফাঁকা, যার ফলে লাইটটা কি করে? পাস করে। বুঝতে পেরেছ? এইটার মাধ্যমে কিন্তু সে আর কি করছিল। যদিও বা আমাদের পড়াশোনা এতটা উন্নত ছিল না, আমি জানি না তোমরা কিরকম স্কুল থেকে পড়ছো, ভালো ভালো স্কুলে এগুলো প্র্যাকটিক্যাল করে দেখায়। রাদারফোর্ড পরমাণু মডেল ক্লাস 9-10 পড়ছো না? প্র্যাকটিক্যাল করে দেখায় যে রাদারফোর্ড পরমাণু মডেল কিভাবে আবিষ্কার হলো। বুঝতে পেরেছো? আমি এখন স্টুডেন্ট পড়াই তো, মানে ইন্টারমিডিয়েটের, তো ওইখানে আর কি ইউটিউবে কিছু ভিডিও দেখেছি, কিছু প্র্যাকটিক্যাল উৎকর্ষের কিছু কোর্স কিনা আছে, তো এখানে দেখেছি যে কিভাবে আসলে পরমাণু মডেলগুলো আবিষ্কার হলো, খুব সুন্দরভাবে বোঝা যায়। তো এইভাবে কিন্তু আমরা পড়িনি, আমরা এইভাবে পড়লে কিন্তু ঠিকই বুঝতাম। আচ্ছা দেখো, আমরা মোটামুটি ইলেকট্রিসিটি সম্পর্কে একটা ধারণা পাইছি, ভোল্টেজ সম্পর্কে একটা ধারণা পাইছি, মানে কারেন্ট এবং ভোল্টেজ সম্পর্কে ধারণা পেলাম। বাধা আছে কিন্তু আরেকটা মেইন কম্পোনেন্ট কি? রেজিস্ট্যান্স। বাধা, তো বাধাটা কি এটা আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে যে মনে করো যে কি বলবো, ধরো এটা একটা পাইপ, এটা একটা পাইপ, এর মধ্যে দিয়ে কারেন্ট পানি যাচ্ছে, ঠিক আছে? এর মধ্যে দিয়ে কি যাচ্ছে? পানি যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে পানি যেতে যেতে মাঝখানে কি দিয়ে দিলাম? একটা বাধা দিয়ে দিলাম। মাঝখানে একটা কি দিয়ে দিছি? বাধা দিয়ে দিছি, একটা ওয়াল তুলে দিছি। মানে পানিটা যেতে পারবে? বাধাটা যদি সম্পূর্ণ ব্লক হয়, যেতে পারবে? যদি কিছুটা ফাঁকা থাকে, অল্প যাইতে পারবে। মানে আগে যে পরিমাণে পানি যাচ্ছিল, পরবর্তীতে ঠিক একই পরিমাণে পানি যাবে না। আরেকটা উদাহরণ হতে পারে স্পিড ব্রেকার। ধরো এটা একটা রোড, এই রোডের মাঝখানে কি দিয়ে দিছে? একটা স্পিড ব্রেকার দিয়ে দিছে। এখন একটা গাড়ি যদি এখানে থাকে, তাহলে এই গাড়িটা পূর্বে যে গতিতে যাচ্ছিল, ঠিক আছে, এই গাড়িটা পূর্বে যে গতিতে এদিকে যাচ্ছিল, এই স্পিড ব্রেকারটা যখন পার হবে, তারপরেও কি সে একই গতিতে যাবে? তার শক্তি কি সমান থাকবে? তার কিছুটা শক্তি অপচয় হবে না? আবার ধরো একটা গাড়ি, সে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হচ্ছে, ঠিক আছে, যে এখানে একটা ব্রিজ, ওকে, এটা হচ্ছে আমাদের ব্রিজ ধরে নাও, এটা হচ্ছে আমাদের ব্রিজ, এই ব্রিজে উঠতেছে, এটা হচ্ছে আমাদের সমতল। তাহলে এই গাড়িটা, এখানে যে গাড়িটা আমাদের ছিল, এই গাড়িটা সমতলে ঠিক যে স্পিডে যেতে পারছিল, যখন এই ওপরের দিকে উঠবে, এই ব্রিজের উপরে যখন উঠতে থাকবে, তখন কি তার স্পিড একই থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণটা কি? কারণটা হচ্ছে তার শক্তি এখন অপচয় বেশি হচ্ছে। এইটার সাহায্যে আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স। এই যে দেখো, যে তিনটা উদাহরণ দিচ্ছি, তিনটাতেই কি ছিল? বাধা ছিল। এখানে একটি স্পিড ব্রেকার ছিল বাধা হিসেবে, এখানে একটা ভালভ বা অন্য কিছু ছিল বাধা হিসেবে, এখানে উচ্চতাটা কি হিসেবে আছে? বাধা হিসেবে আছে, মানে অভিকর্ষ ত্বরণ, সেটা কি হিসেবে আছে? বাধা হিসেবে আছে। আর যখনই আমাদের সামনে কোনো একটা বাধা আসবে, তখন শক্তির কি হবে? অপচয় হবে। শক্তির কোনো ক্ষয় নাই,
এটা কিন্তু সত্য। শক্তির কোনো বিন্যাস আছে? শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী কোনো বিন্যাস নাই। এটা একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে কি ট্রান্সফার হয়। তো একইভাবে যখন আমাদের একটা রেজিস্টর, মনে করো এটাকে আমরা রেজিস্টরকে আর দ্বারা প্রকাশ করি, এখানে একটা রেজিস্টর যখন দিলাম, এটা কি মূলত একটা বাধা। এখন আগে খুব ভালোভাবে কারেন্ট ফ্লো হলেও এখন মাঝখানে এসে কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে দুইটা রেজিস্টর ধরো এখানে আমরা পাশাপাশি দিছি, এটা কি রেজিস্টরের প্রতীক, তাই না? এগুলো তো আমরা সবাই জানি যে এটাও একটা রেজিস্টর, এটা একটা রেজিস্টর। এখানে ধরো 20 ভোল্টেজ আমরা দিছি, কিন্তু এই পর্যন্ত, এর ঠিক আগের জায়গাটা পর্যন্ত, ধরো ফোন ধরো, সমস্যা নেই, গুরুত্বপূর্ণ কল হলে ধরতে পারো। তাহলে দেখো এর ঠিক আগের জায়গা পর্যন্ত এর চাপ কত ছিল? 20 ভোল্টেজে ছিল চাপ। কিন্তু এইখানে আসার পরেই এখানে একটা বাধাপ্রাপ্ত হয়েছে না? বাধাপ্রাপ্ত হয়েছে তো, তাহলে এখন এর শক্তিটা কি হয়ে যাবে? কমে যাবে। এর যে প্রেসারটা ছিল, চাপটা ছিল, সেটা কি হয়ে যাবে? কমে যাবে। 100% কমে যাবে। এই যে চাপ কমে গেল, এগুলো কই গেল? এটা তো শেষ নাই, কোনো শক্তির তো কোনো শেষ নাই, কই গেল? এগুলো আসলে তাপ আকারে অপচয় হলো। এই জন্য কিন্তু তোমরা যদি প্র্যাকটিক্যাল করে থাকো দেখতে পাবা, রেজিস্টরে যদি সাপ্লাই দাও তুমি, রেজিস্টারটা কি হয়? গরম হয়ে যায়। কারণ কি? কারণ এর মধ্যে শক্তির কি হচ্ছে? অপচয় হচ্ছে। আমার যে পরিমাণে শক্তি ছিল, সেই একই পরিমাণে শক্তি এখন এই পাশে আর নাই, বাকিটুকু কই গেল? তাপ আকারে অপচয় হয়ে গেল। তাহলে এই যে ভোল্টেজ 20 ভোল্টেজ আমরা ধরে নিলাম, এখানে যে বাধাটা ছিল সেই বাধাটা পার করতে তার এখান থেকে 5 ভোল্টেজ কি হয়ে গেছে? ক্ষয় হয়ে গেছে। সেটাকে আমরা কি বলতেছি? ভোল্টেজ ড্রপ। এই 5 ভোল্টেজটাই কি এই রেজিস্টরের আড়াইতে ভোল্টেজ ড্রপ। আর এই 5 ভোল্টেজ যে ড্রপ হয়ে গেল, ড্রপ মানে কি? পড়ে যাওয়া। মানে আমার থলিতে ছিল কত? 20 ভোল্টেজ, 5 ভোল্টেজ কি হয়ে গেল? পড়ে গেল। তাহলে থাকলো কত? 15 ভোল্টেজ। এই এখন এই রেজিস্টরটার আগে তার ভোল্টেজ কত থাকবে? 15 ভোল্টেজ। এবং এই 15 ভোল্টেজ কোথায় ড্রপ হবে? এই রেজিস্টরে ড্রপ হবে। কারণ এইখানে ভোল্টেজ আলটিমেটলি কত থাকবে? 0। এইখানে ছিল কত? 20। তার মানে এই 20 ভোল্টেজ অবশ্যই এই দুইটা রেজিস্টরের আড়াইতে ড্রপ হয়ে গেছে। একটাতে যদি 5 ভোল্টেজ ড্রপ হয়, আরেকটাতে কত হবে? 15 ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজের ড্রপ বিষয়টাকে বুঝছি। এবং এইখানে এই 5 ভোল্টেজ ড্রপ কিভাবে হচ্ছে দেখো, এটা আসলে ভোল্টেজ ড্রপ মানে কি বলছি? বিভব পার্থক্য, দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য। তাহলে এই রেজিস্টরের এইটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। দেখো এইখানে ভোল্টেজ কত ছিল? 20 ভোল্টেজ। এইখানে এসে ভোল্টেজ কত হয়েছে? 15 ভোল্টেজ। এই দুইটার পার্থক্যই কি? 5 ভোল্টেজ। এই 20 ভোল্টেজ ডিভাইড মাইনাস 15 ভোল্টেজ সমান সমান হচ্ছে 5 ভোল্টেজ। এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, যেটাকে আমরা কি বলি? ভোল্টেজ ড্রপ। বাংলাতে এটাকে কি বলা হয়? বিভব পার্থক্য। ইন্টারমিডিয়েট পড়ো, ক্লাস 9 10 পড়ো, ফিজিক্সে কি কি নামে উল্লেখ করা আছে? এটাকে বিভব পার্থক্য আকারে। বাট আমরা ইঞ্জিনিয়ারিং নলেজ, ইঞ্জিনিয়ারিং সেক্টরে এসে এখন এটাকে কি করি? ভোল্টেজ ড্রপ। মানে আমরা ইংলিশে কিন্তু বেশি অভ্যস্ত। এই যে রেজিস্টর, আমরা রেজিস্টর বলে বেশি অভ্যস্ত না, রোধ বলে কি অভ্যস্ত? অভ্যস্ত না। আমরা এখানে কি রেজিস্ট্যান্স বলেই অভ্যস্ত, আবার কারেন্ট বলেই অভ্যস্ত। আবার যদি বলি যে ভোল্টেজ ড্রপ, এটাকে আমরা কি বিভব পার্থক্য বলি না। আবার ধরো সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, এগুলো কি ইংরেজি শব্দ না? কিন্তু তুমি ক্লাস 9 10 বা হচ্ছে ইন্টারমিডিয়েটে যাও, সেখানে কি পড়ানো হয়? শ্রেণী বর্তনী, সমান্তরাল বর্তনী। এগুলো আমার কাছে এখন কঠিন লাগে, তাই কিনা? এগুলো আমরা অভ্যস্ত, এগুলো দোষের কিছু নাই। ইঞ্জিনিয়ারিং সেক্টরে এটা অ্যালাউ, তুমি ইংরেজি আর বাংলা কি করতে পারো? মিক্স করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা গেল হচ্ছে আমাদের রোধ। ঠিক আছে, যে রেজিস্ট্যান্সের কাজ কি? সবসময় আমার ভোল্টেজটাকে কি করছে? সে বাধা দিচ্ছে। আমি এদিক থেকে চাপ দিচ্ছি, রেজিস্ট্যান্স বলছে না আমি তোরে যাইতে দিব না। ঠিক আছে, তারপরে আমার শক্তি বেশি, তাই ওরে আমি হটায় দিয়ে বাকি শক্তিটুকু নিয়ে সামনের দিকে আগে গেলাম। এটা হচ্ছে ভোল্টেজের ড্রপ। তাহলে মোটামুটি আমরা ভি, আই এবং আর সম্পর্কে আইডিয়া নিছি। এখন এদের এক এক, হ্যাঁ ধরেন বাইনিসান কোনো রোধ নাই, হ্যাঁ একটা তার 20 ভোল্টেজ সোর্স শর্ট করে দিলাম, হ্যাঁ। এই প্রান্ত 20 ভোল্ট, ওই প্রান্ত 20 ভোল্ট যায়। এই প্রান্ত 20 ভোল্ট, এই প্রান্ত 20 ভোল্ট, হবে না তো? কেন হবে না? দেখো তুমি যেটা বললা, প্রথম কথা হচ্ছে, তোমার প্রথম কথাটাই ভুল। যে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, পৃথিবীতে এরকম কোনো বস্তুই নাই যেটা কোনো রেজিস্ট্যান্স নাই। পৃথিবীতে এরকম কোনো বস্তু নাই, শুধুমাত্র থিওরিটিক্যালি আছে, যেটাকে আমরা আইডিয়াল কন্ডাক্টর ধরে নিই। ধরো একটা তামার তার তুমি দুই পাশে শর্ট করে দিলা, ওই তারেরও একটা রেজিস্ট্যান্স আছে, বুঝতে পারছো? কিন্তু সেটা কি? খুবই নগণ্য। এবং ওই খুবই নগণ্য রেজিস্ট্যান্সের আড়াআড়িতেই ভোল্টেজ ড্রপ তখন কত হবে? 20 ভোল্টেজ। এবং আমরা কেন ওটা শর্ট সার্কিট কেন বলি জানো কি? ধরো আমরা ওহমস ল অনুযায়ী কি জানি? ভি ইজ ইকুয়াল টু আইআর। আমরা এখান থেকে কারেন্ট সমান সমান কি বলতে পারি? ভি ডিভাইডেড বাই আর। তাহলে দেখো রেজিস্ট্যান্সের মান যত কমাবো, কারেন্টের মান তত কি হবে? বাড়বে। এখন আমরা রেজিস্ট্যান্সের মান কমাতে 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 একদম শূন্যর কাছাকাছি নিয়ে গেলাম। একদম শূন্য তো কখনোই সম্ভব না, কারণ রেজিস্ট্যান্স মাস্ট বি আছে। ইভেন তুমি যদি একদম ছোট্ট একটা তার নেও, একদম আইডিয়াল একটা তার, ব্যাটারির দুই প্রান্তে শর্ট করে দাও, তারপরেও রেজিস্ট্যান্স থাকবে। ওই তারের তো কিছু থাকবেই, ওই ব্যাটারির নিজস্ব কিছু রেজিস্ট্যান্স আছে।
এই যে একটা আমরা ব্যাটারি ডিজাইন করলাম একটা সেলের মাধ্যমে, এই এর মধ্যে কি আছে, দুইটা পাত আছে না, এই দুইটা পাতের রেজিস্ট্যান্স মানুষের শরীরেও আছে। এই যে দুইটা পাত আমরা ব্যবহার করলাম, এই দুইটা পাতের রেজিস্ট্যান্স নাই আছে, তার মানে রেজিস্ট্যান্স থাকবে না এটা কোনোদিন সম্ভব না, কিছু হলেও থাকবে, এবং ওই রেজিস্ট্যান্সের আড়াইতে কি হবে, সকল ভোল্টেজ ড্রপ হবে। কিন্তু আমরা যদি একদম কন্ডাক্টর, আইডিয়াল কন্ডাক্টর দিয়ে শর্ট করে দিই, সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান এরকম হবে 0.0001। তার মানে কারেন্টটা কি হবে, অনেক বেড়ে যাবে। এই যে অনেক বেশি কারেন্ট চলে গেল, ওইটা যে তারটা তুমি সংযোগ করছো এই তারের রেঞ্জের বাইরে, তারের তো একটা সীমা আছে, সে কতটুকু কারেন্ট প্রবাহিত করতে পারবে, এই রেঞ্জটা যদি সে অতিক্রম করে, সীমাটা যদি অতিক্রম করে, তখন সেখানে কি হয়ে যাবে, তারটা গলে যাবে, আগুন ধরে যাবে। এই পদ্ধতিতেই কিন্তু ফিউজ কাজ করে। আমাদের বাসা বাড়িতে যে ফিউজগুলো লাগানো থাকে, এই রুমে হয়তো বা লাগানো নাই, এখন সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, তো যে ফিউজগুলো আমরা ব্যবহার করি সুইচ বোর্ডে বা বাসা বাড়িতে, ওর ভেতরে আসলে কি থাকে, একটা চিকন তার দেওয়া থাকে, ওই তারের একটা কি আছে, লিমিটেশন আছে, আমি এত দূর পর্যন্ত কারেন্টটা ফ্লো করতে পারবো, এর থেকে বেশি কারেন্ট যদি ফ্লো হয় তাহলে তারটা কি হয়ে যাবে, গলে যাবে, অতিরিক্ত গরম হয়ে কি হয়ে যাবে, গলে যাবে, ফলে আমাদের সার্কিটটা কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য আমাদের কারেন্টটা বেশি। অ্যামোমিটার দ্বারা আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ অবশ্যই আছে, সেরকম সেনসিটিভ অ্যামোমিটার হইতে হবে আর কি। জি জি বুঝতে পারছো? এমনি তুমি যদি বড় রেঞ্জের একটা অ্যামোমিটার নিয়ে একটা তারের আড়াইতে ধরো, শূন্য দেখাবে, কিন্তু তোমার মিলি ওহম রেঞ্জের হওয়া লাগবে, জি জি। তাহলে তুমি দেখতে পাবে। আচ্ছা, ভোল্টমিটার অ্যামিটার নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখি হচ্ছে বাজে কত, 4টা এখনো বাজেনি, ওকে এনাফ টাইম আছে। তো দেখো আমরা এখন দেখবো হচ্ছে সার্কিট, সার্কিট কাকে বলা হচ্ছে। আমরা ইলেকট্রিসিটি বুঝছি, ভোল্টেজ বুঝছি, রেজিস্ট্যান্স বুঝছি, সব বুঝছি, এখন হচ্ছে সার্কিট কাকে বলা হচ্ছে। সার্কিট কাকে বলে? কারেন্ট চলাচলের কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে, ঠিক বন্ধ করছো? করো নাই না, নয়েজ আসবে। ওকে, তাহলে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে কি বলা হচ্ছে? সার্কিট বলা হচ্ছে। ঠিক আছে, আর কিছু? একই, সম্পূর্ণ পথ আর বদ্ধ পথ একই কথা। হ্যাঁ, কারেন্ট সম্পূর্ণ সাথে সার্কিট বলা হচ্ছে। তাহলে এখন ঠিক আছে, তোমাদের কথা সবই ঠিক আছে, কিন্তু ধরো আমি এইভাবে দিয়ে দিলাম, এটা কি আসলে সার্কিট বলা যাবে? এটার কোনো রেজিস্ট্যান্স নেই তো। আমি কোনো রেজিস্ট্যান্স দিয়েছি, এটা আসলে কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। সার্কিট আর এটা কি, শর্ট সার্কিট। তবে সার্কিটের সংজ্ঞা যদি কেউ চায়, যদিও সার্কিটের সংজ্ঞা কখনোই আসে না পরীক্ষায়, আমাদের হচ্ছে কি সিটি কর্পোরেশনের যে পরীক্ষাগুলো হয় সেখানে শর্ট কোশ্চেন হয়, কিন্তু আবার হচ্ছে তোমার বিপিএসসি যদি কখনো রিটেন পরীক্ষা নেয় সেখানে তোমার শর্ট কোশ্চেন হয় কিছু, থিওরি টাইপ কিছু প্রশ্ন আছে। বুয়েট প্যাটার্নে পরীক্ষা হলে তোমার মনে করো যে এমনি পরীক্ষা দিবে। আর তোমাদের জন্য যদি বলি, তাহলে ডিপার্টমেন্ট মানে কি, অর্ধেক মার্ক আসবে হচ্ছে অঙ্ক, ডিসি সার্কিট থেকে একটা মাস্ট বি থাকবে 14 মার্কের, মাস্ট বি এটা থাকবে, ডিসি সার্কিট থেকে 14 মার্কের একটা মাস্ট বি থাকবে, এতে কোনো মানে ভুল নাই, 14 মার্ক থাকবেই। আর এমসিকিউতে মনে করো কিছু থাকতে পারে, তবে এই ধরনের সংজ্ঞা আসার সম্ভাবনা কম, বাট জানতে হবে, কারণ এই বিষয়গুলো যদি না জানো, মানে আমি বিশ্বাস করি যে অ্যাজ ইঞ্জিনিয়ার এই বিষয়গুলো জানা দরকার, এবং ভবিষ্যতে এগুলো কাজে দিবা, দেখবা আজকে কাজে না দিতে পারে ফিউচারে কাজে দিবে। এখন দেখো এইটা কিন্তু সার্কিট না, আমাদের প্রশ্ন আসতে পারে যে আইডিয়াল সার্কিট কাকে বলা হয় বা আদর্শ সার্কিট কাকে বলা হয়। একটা সম্পূর্ণ পথকে সার্কিট বলা হচ্ছে, কিন্তু এইরকম যদি একটা সার্কিট ডিজাইন করে, এটা কি হবে, শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে এখন আসলে একটা আইডিয়াল সার্কিট কাকে বলা হয় সেটা একটু আমরা দেখবো, এবং সেটা বুঝে বুঝে দেখবো, মুখস্থ না যে 5টি উপাদান থাকলে সেটাকে আইডিয়াল সার্কিট বলা হয়, এরকম না। তাহলে আমরা প্রথমে দেখি, ধরো একটা সার্কিট আমি ডিজাইন করলাম, যে আমার কাছে একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে আমার ব্যাটারি, এবং আমি বললাম এটা হচ্ছে আমার একটা লোড লাইট, এটা আমার একটা লাইট। তাহলে এই লাইটটা জ্বলবে, কোনো সন্দেহ আছে এতে যে লাইটটা জ্বলবে? আমি ধরো বললাম এটা হচ্ছে 12 ভোল্টেজ, 12 ভোল্টেজের একটা ডিসি সোর্স, আমি এখানে একটা 12 ভোল্টেজের লাইট দিছি, এই লাইটটা জ্বলবে, এতে কোনো সন্দেহ আছে? নেই। কিন্তু এটা বর্তনী হয়েছে, ঠিক আছে, কারেন্ট প্রবাহের একটা সম্পূর্ণ পথ, কিন্তু এটা আসলে বাস্তব জীবনে ব্যবহার উপযোগী বর্তনী, কারণ হচ্ছে এই ঘরের ধরো লাইটটা জ্বলতেছে, এখন এই লাইটটা আমি সুইচে চাপ দিলে কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে অন হচ্ছে, কিন্তু এইখানে এটার কোনো ওয়ে আছে? ওয়ে একটা আছে, ওই যে ছোটবেলায় যেটা করতাম, যে মাইক্রো গাড়ি যে ছোট ছোট কিনে আনতাম না, আর ইঞ্জিনিয়ারিং এ পড়ার স্বপ্ন তো দেখছি ওইখান থেকে, যে এলাকায় মনে করো ছোট খেলনা যে গাড়িগুলো কিনতাম, ওখানে ব্যাটারি আগে খুলবো, মোটর খুলবো, খুলে 2টা তার দেওয়া যায়, যারা আর ইঞ্জিনিয়ার হয়ে গেছি। হ্যাঁ, আমি তো বিজ্ঞানী হয়েই গেছি, আমি তো মোটর চালাইতে পারছি, বিশাল ব্যাপার। কিন্তু ওই সময় এগুলাই ছোট ছোট বিষয় কিন্তু আগ্রহ জমাইছে। এখন ওই রকম কাজ করা লাগবে, তাহলে এই ব্যাটারি থেকে এই তারটা ছিঁড়ে ফেলতে হবে, আবার লাগাতে হবে, ছিঁড়ে ফেলতে হবে, আবার লাগাতে হবে। এটা কি কোনো ভালো সলিউশন হলো?
হলো না? তাহলে ভালো সলিউশন কি, যে এখানে একটা আমরা কি যুক্ত করে দিব, সুইচ যুক্ত করে দিব। এবং এটা শুধু সুইচ না হয় অন্য কিছু হতে পারে, যার কারণে এটাকে আমরা কি বলতেছি, কন্ট্রোলিং ডিভাইস। কন্ট্রোলিং ডিভাইস বা এটার বাংলা কি, নিয়ন্ত্রণ যন্ত্র। এইটা কি ছিল, উৎস বা সোর্স, সোর্স। এইটা কি ছিল, লোড, লোড। লোড যে শুধু লাইটই হবে এরকম কোনো কথা আছে? ফ্যান হইতে পারে, মোটর হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে লোড। আর এটা উৎস, এটা হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস। গেল, এটা কি শেষ? এর কি কাজ শেষ? আরেকটা জিনিস লাগবে, সেটা কি, যে এই যে এই রুমের কথাই যদি বলি, এখনই যদি এখানে কোনো শর্ট সার্কিট হয়, ওখানে সার্কিট ব্রেকার কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কেন হচ্ছে? কারণ ওইটা একটা রক্ষণ ডিভাইস, রক্ষণ যন্ত্র। ওখানে কি ব্যবহার করা হয়েছে, একটা রক্ষণ যন্ত্র, ইংরেজি হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস। অর্থাৎ এজ ইঞ্জিনিয়ার তুমি একটা বাড়ির ওয়্যারিং করে আসছো, 2 দিন পরে সেখানে আগুন ধরে বাসাই পুড়ে গেল, তোমার জীবন রাখবে? তার মানে এজ ইঞ্জিনিয়ার তোমাকে এটা ভাবতে হবে যে শুধুমাত্র কন্ট্রোল করতে পারলেই হবে না, এখানে কি করা লাগবে, প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। তো সেই প্রোটেকশনের ব্যবস্থা হিসেবে আমরা এখন কি ব্যবহার করি, একটা ফিউজ বা সার্কিট ব্রেকার, রিলে, অনেক কিছু ব্যবহার করতে পারি। বাট আমরা এখন এইটার জেনারেল নাম দিলাম, সেটা কি, প্রোটেক্টিভ ডিভাইস। প্রোটেক্টিভ ডিভাইস। তাহলে মোট কয়টা হলো এখন পর্যন্ত? 4টা হয়েছে। নাম লিখছি কয়টা? 4টা। একটা বাদ আছে এখন, সেটা কি, তার। এক্স্যাক্টলি। এই যে কারেন্ট গুলো সবগুলো আমার কাছে আছে, কিন্তু আমার কাছে কোনো তার নাই, সার্কিট ডিজাইন করা যাবে? যাবে না। তার মানে এটাও একটা আবশ্যকীয় উপাদান, সেটা কি, কন্ডাক্টর। তাহলে এই মোট 5টা কি আমাদের একটা আদর্শ সার্কিটের উপাদান। বুঝতে পারছি? পরীক্ষা যদি কখনো আসে, তো তোমাদের কিন্তু আমাদের যে অ্যাডমিশনের কথা যদি বলি, সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, আমার সাথে হয়েছিল, যখন আমি অ্যাডমিশন টেস্ট দিতে গেলাম, অঙ্ক দিয়েছিল মনে হয় 6টা। তো 6টা অঙ্ক করার পরে আমি 2বার আমার প্রশ্নপত্র পুরাটা উল্টাইছি, যে আমার প্রশ্নপত্রে কোনো পৃষ্ঠা মিসিং আছে কিনা। মানে আমি 1.5 ঘন্টার পরীক্ষা না, মোটামুটি 40 মিনিটের মতো পরীক্ষা দিয়ে আমার পরীক্ষা দেওয়া শেষ, আমার সব অঙ্ক করে ফেলা হয়ে গেছে। কারণ আমি ভাবতেছি যে আমি আর কি লিখবো, আমার তো লেখার মতো আর কিছু নাই, আমি তো সব করে ফেললাম, আমার কি প্রশ্নপত্রে কোনো পৃষ্ঠা মিসিং আছে কিনা, আমি বারবার উল্টাচ্ছিলাম, কোনো মিসিং আছে কিনা, না মিসিং নাই। মানে কোচিং গুলোতে যেটা হয়, তোমাদের যত উইক টেস্ট হবে সবগুলোতে শুধু অঙ্ক দেওয়া হবে, কোনো থিওরি দেওয়া হবে না, শুধু কি দেওয়া হবে, অঙ্ক। তোমাকে করাবে শুধু অঙ্ক, পরীক্ষা দেবে শুধু অঙ্ক। তুমি ওইভাবে অভ্যস্ত হয়ে যাবে, অঙ্ক করে করে তুমি নিজেই প্রমাণ দেখবা কিছুদিন পরে, তুমি বইয়ের যত অঙ্ক আছে সব করে ফেলছো, কিন্তু থিওরি গুলো পরে দেখার সুযোগ হয়নি। এইটাই হয় কোচিং এ। এইভাবে যখন তুমি পরীক্ষার হলে যাও, তখন হঠাৎ করে মাথায় আকাশ ভেঙে পড়বে, যে এখন তো দেখি অর্ধেক থিওরি, এবং এটা মাস্ট বি 50-50 থাকে, হয় 60-40 নয়তোবা 50-50, অর্ধেক থিওরি থাকবে, অর্ধেক ম্যাথ থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি এই যে দেখো, তুমি এখনো জানোই না, তাই না? বিগত কোনো কোশ্চেন দেখেছো? তোমার বইয়ে কিন্তু কোশ্চেন আছে, খুলে দেখেছো কখনো? হ্যাঁ, ওই বইয়ে আছে, ডুয়েট অ্যাডমিশনে কোশ্চেন আছে। এখন এই ডুয়েট অ্যাডমিশনে অর্ধেক প্রশ্ন তোমার থিওরি থাকবে, তো আমরা কোচিং এ শুধু কি করে যাবো, ম্যাথ করে যাবো, থিওরি করবো না। এখন যদিও বা এটা নিয়ে টেনশন নাই, কারণ ডিসি সার্কিটে থিওরি থাকে না, ডিসি সার্কিটে একটাই ম্যাথ থাকবে, এবং সেটা কি, 14 মার্ক। থিওরি বেশি থাকবে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে, মেশিন পার্ট থেকে, অর্থাৎ ট্রান্সফরমার এবং ডিসি মেশিন, এগুলা থেকে থাকবে, আর ইলেকট্রনিক্স পার্ট থেকে কিছু থিওরি থাকবে। হ্যাঁ, ট্রান্সফরমারের থিওরি মাস্ট বি একটা থাকে আর কি। তো এখান থেকে থিওরি থাকে না, এখান থেকে সব বড় জোর একটা এমসিকিউ থাকে আর কি, থিওরি টাইপের। এখন এই যে হঠাৎ করে যা দেখলাম থিওরি এতগুলো চলে আসছে, আমি আর খুঁজে পাই না কি অ্যান্সার করবো। পরে ধীরে ধীরে ঠান্ডা মাথায়, ডিপ্লোমার বেসিকটা ক্লিয়ার ছিল, এই যে বেসিকগুলো বোঝাচ্ছি না, কোনো না কোনো দিন কাজে লাগবে, এই ডিপ্লোমার বেসিকটা ক্লিয়ার ছিল, ফলে আমি আর কি আমার যে অ্যান্সারগুলো আমি করতে পারছিলাম। এবং আমি কখনোই লজ্জা পাই না বা গর্ববোধ করি না যে আমার ডুয়েটে চান্স হয়েছে হচ্ছে ডিপার্টমেন্ট দিয়ে। বুঝতে পেরেছো? আমি নন এ টেনে পাস করছি আর কি, যেটাকে বলে কোনো রকম টেনে পাস করছি। এখন হয়তো তোমাদের শুনতে হাস্যকর লাগতে পারে, শেষ টাইমে যাও, তখন বুঝতে পারবে যে ননের প্রেশার কত বেশি, কত বড় একটা সিলেবাস। এখন তুমি উইক টেস্ট দিচ্ছ, হ্যাঁ এখন তুমি উইক টেস্ট দিচ্ছ, মনে করো 96 পাচ্ছ, 96 মার্কের পরীক্ষা হয়তো নাকি 96 পাচ্ছ, 90 পাচ্ছ, 80-র উপরে পাচ্ছ, খুব ভালো লাগবে। তো শেষ টাইমে যা দেখবে এত বড় সিলেবাস, তুমি মডেল টেস্ট যখন দিবা, তুমি ননে পাস করতে পারছো না। এবং গত বছরে যদি বলি, আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টে তোমার 400 জনের কিছু কম পাস করেছে, 120 জন তো চান্স পেয়েছে, 400 জনের কিছু কম সংখ্যক শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষা দিয়েছিল 2700 প্লাস, প্রায় 3000-এর মতো, এর মধ্যে পাস করেছে অনলি 400 জন। হ্যাঁ, ননে। বুঝতে পারছো? তা আমি ননে টেনে টুনেই পাস করেছি, এই টেনে টুনে পাস করে হয়তো বা 70-80 ঘরে মার্ক পাইছি, চান্স হয়েছে ডিপার্টমেন্ট দিয়ে। কারণ আমি ডিপার্টমেন্টে
আর তোমার আমি 130 পেয়েছি মিনিমাম। ডিপার্টমেন্টে তো 150 এর সবাই মধ্যে। 100 মার্ক পায়। এটা ভুল ধারণা, মোটামুটি সবাই পায় এটা ভুল ধারণা, বুঝবা পরীক্ষা দাও তাইলে বুঝতে পারো, মোটামুটি সবাই পায় না। না সবাই পায় না, তবে একটু যারা আসলে পড়াশোনা করে, যারা বুঝে, এরা 100-র কাছাকাছি মার্ক পায়, বুঝতে পারছো। আর ডিপার্টমেন্টের সুবিধাটা হচ্ছে যে ননে তোমার 8 মার্ক বা 7 মার্ক একটা অঙ্কে, তুমি দুইটা অঙ্ক না পারলে 14 মার্ক যাচ্ছে। ধরো ফিজিক্সের আমাদের সময় ছিল 7 মার্ক করে, দুইটা অঙ্ক ভুল করলে তোমার 14 মার্ক হাতছাড়া হচ্ছে। আর ডিপার্টমেন্টে একটা অঙ্ক ভুল করলে 14 মার্ক হাতছাড়া। আবার একটা অঙ্ক পারলেই কি চলে আসতেছে, 14 মার্ক চলে আসছে। হ্যাঁ, একটা মার্কে 14 মার্ক দেয়। এটা স্যারদের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো। এক এক কোনো স্যার দেয়, কোনো স্যার দেয় না। তবে এরকম হবে না যে তোমাকে দিবে ওকে দিবে না, এইটা অসম্ভব। কারণ তোমার খাতা যে দেখবে ওর খাতাও একই শিক্ষক দেখবে। ধরো তোমার ডিসি সার্কিটে যে ম্যাথ যে শিক্ষক দিছে সেই শিক্ষকের খাতাটা দেখবে, এবং এই যে 3000 পরীক্ষা দিছে 3000 খাতায় ওই শিক্ষকই দেখবে, বুঝতে পারছো। মানে কোনো মানে ইনজাস্টিস হওয়ার কোনো সম্ভাবনা নাই যে আমি মন টন খারাপ করে নিয়ে তোমার খাতা দেখতেছি, একই অ্যান্সার করছো, তোমাকে 10 দিছি আর ওকে যায় আমি দিছি 8, এইটা জীবনেও হবে না। কারণ তোমাকে আমি 10 দিলেও একই অ্যান্সারের জন্য ওরা 10 দিব। তো এইটা ডিপেন্ড করে হচ্ছে স্যারদের উপরে। ওকে, তো যাই হোক, আদর্শ বর্তনী বুঝছি না। আচ্ছা, আদর্শ বর্তনী 5টা উপাদান, আসতে পারবো তো নাকি? হ্যাঁ বলো। ডিসিতে তো আমি পড়ছিলাম, আমার মনে হয় ওহমের সূত্রের মানে ওই তাপমাত্রা মানে এর হতে কারেন্টের মান মতো বাড়ে তোমার ভোল্টেজের মান। হুম। কিন্তু এমনি যদি চিন্তা করি আইডিয়াল ক্ষেত্রে প্রোটেক্টিভ ডিভাইসের কি খুব দরকার আছে? হ্যাঁ, অবশ্যই দরকার আছে প্রোটেক্টিভ কি ডিভাইস। ভাই কারেন্ট তো সেমই যায় 5 অ্যাম্পিয়ার তো 5 অ্যাম্পিয়ার যায়। তুমি যেটা বললা যে তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাবে আর কতটুকুই ডিফারেন্স হয়? বাংলাদেশের তাপমাত্রার কতটুকু উঠানামা করে? তাপমাত্রার প্রভাবে কি ডিফারেন্স হয়? এখানে ডিফারেন্স হয় ফল্টের কারণে, বুঝতে পারছো। ফল্ট, ফল্ট বিভিন্ন ধরনের হয়। লাইন টু লাইন ফল্ট হয়, লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, মানে আর্থিং এর সাথে ফল্ট হয়। যেমন ধরো তোমার বাড়ি যদি গ্রামে হয়, তোমার বাসায় ইঁদুর আছে, মাছটি আছে না। এখন মনে করো একটা ইঁদুর যায় এখানে টুস করে একটা কামড় মেরে দিল, আর এই ইঁদুরের পা কোথায় আছে? তোমার যদি মাটির দেওয়াল হয়, মাটিতে আছে, হয়ে গেল না ফল্ট। কারেন্ট কি হবে, অতিরিক্ত যাবে না? তোমার সুইচ পুড়ে যাবে, তোমার তার পুড়ে যাবে, সেখান থেকে ফায়ারিং হতে পারে, আগুন ধরতে পারে, তোমার বাসা বাড়ি তছনছে পুড়ে যেতে পারে। প্রোটেক্টিভ ডিভাইসের দরকার আছে কিনা বলো? বুঝতে পেরেছো? তাপমাত্রার জন্য আসলে এটা কোনো ইস্যু না। হ্যাঁ, তো অনেক দিন ধরো তুমি অনেকগুলো খোলা ওয়ারিং আছে না আমাদের, তো সেগুলো অনেক দিন ধরে রোদে আছে, বা আমাদের যে ওয়েদার আছে, তো এইখানে থাকার ফলে আমাদের আর্দ্রতা কম বেশি হয় শীতকালে, গরমকালে অনেকটা সময় স্যাঁতসেঁতে হয়ে যায় তারগুলো দেখবা। এগুলোর ফলে তার ইনসুলেশন কি হয়, ব্রেকডাউন হয়, সেখান থেকে শর্ট সার্কিটের হতে পারে। একটা হচ্ছে যে আর্থিং এর সাথে শর্ট সার্কিট হতে পারে, একটা হচ্ছে মানুষের সাথে হতে পারে। তুমি ওয়ারিং তো ঠিকই করছো, তুমি বাল্ব লাগাইতে গেলা, গিয়ে দেখলা তুমি শক করতে মরে গেছো। ইঞ্জিনিয়ারকে বাঁচায় রাখবে তাইলে, যে তুমি এখানে বাল্ব লাগাইতে গেলা, তুমি মরে গেলা শক করে, বাঁচায় রাখবে তার আত্মীয় স্বজন? তাহলে এই দুর্ঘটনা হওয়ার মানেই কি, যখনই তোমার শক করবে তার মানে কি তোমার শরীরে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে, যেটা হওয়ার কথা ছিল। আমি ধরো এখানে একটা 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাইছি বা সার্কিট ব্রেকার লাগাইছি, সার্কিট ব্রেকার যদি 5 অ্যাম্পিয়ার হয় না, 6 অ্যাম্পিয়ার হয়, ঠিক আছে। এখন এখানে লোড ক্যালকুলেশন করে আমি 6 অ্যাম্পিয়ার লাগাইছি বা 3 অ্যাম্পিয়ার লাগাইছি, বাট এখানে একটা শর্ট সার্কিট হলো, কারেন্ট এখন কত যাবে? 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, ঠিক নাই তো, অনেক কারেন্ট যাবে। তখনই এইটা কি হয়ে যাবে, বিচ্ছিন্ন করে দিবে, ফলে দুর্ঘটনার হাত থেকে তুমি রক্ষা পেলে। বুঝতে পারছো যে প্রোটেক্টিভ ডিভাইস দরকার আছে। ওকে, সবাই গ্রামে যে মেইন সুইচে যে লাগাতে ফিউজ, ওটাই ফিউজ, ওটা ফিউজ আর কাটাও দেখবে না। একই জিনিস। ফিউজকে আমরা কাট আউট বলি আর কি, বুঝতে পারছো। মেন সুইচের ভেতরে দুইটা ফিউজ দেওয়া থাকে। জি, একটা নষ্ট হলে একটা কাটা গেলে আরেকটা মনে হয়। না, এটা দেওয়া থাকে একটা পাওয়ার লোডের জন্য, একটা হচ্ছে লাইট লোডের জন্য, বুঝতে পারছো। বাসায় এই যে ফ্যান, লাইট, এগুলো কি লাইট লোড, মানে হালকা লোড। আর পাওয়ার লোড হচ্ছে যদি কোনো মোটর থাকে, ফ্রিজ থাকে, ধরো আমি ইন্ডাকশন চুলা ব্যবহার করছি, এগুলো হচ্ছে পাওয়ার লোড। ওই পাওয়ার লোডের লাইন আলাদাভাবে দেওয়ার জন্য আরেকটা সুইচ দেওয়া থাকে, বুঝতে পেরেছো। কিন্তু আমাদের এলাকার যে মিস্ত্রিগুলো আছে, এরা মানে কাজেই লাগায় না, একটা দিয়ে সব কানেকশন দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো। ওই জন্য তো বললাম ভাই, একটা কাজে লাগা আর একটা আরেকটা ফাঁকা রেখে দেয়, কিন্তু আসলে এইটা ওরা কেন করে? ওদের কাজের সুবিধার্থের জন্য। ওরা যদি এই ভাগ ভাগ করে লাইন করতে যায়, দুইটা ইফেক্ট পড়বে। একটা হচ্ছে যে গ্রাহক তার খরচ বৃদ্ধি পাবে আলাদা লাইন করতে গেলে। সে ধরো দুইটা এলাকায় দুইটা মিস্ত্রি আছে, একজন বলতেছে আমি 5,000 করে দিব, আরেকজন বলছে আমার 10,000 লাগবে, কার কাছ থেকে করে নিবা? 5,000। এইটা হচ্ছে মূল ইফেক্ট গ্রাম এলাকায়, বুঝতে পারছো। আরেকটা হচ্ছে তাদের অজানা, তারা জানেই না যে এটা কেন করা হয়। অনেকে আবার ফেজ নিউট্রাল দুইটাই দিয়ে দেয়, এটা হচ্ছে মারাত্মক একটা ভুল। ভাই দুইটার ভিতরে কি প্র্যাকটিক্যাল দেখা? দুইটার ভিতরে এগুলো ছোটখাটো প্র্যাকটিক্যাল লেখা না, ছোটখাটো এগুলো ডিপ্লোমাতে করে আসছো আর কি। এগুলো বলে দিবে যে তোমরা এগুলো ডিপ্লোমাতে করে আসছো, যেগুলো ডিপ্লোমাতে করে না এগুলো করাবে। অনেক হাই লেভেলে। হ্যাঁ, মানে আপনার কি ওইটার নাম কি জানি? সিলিকন
সোলার 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 নিয়ে প্র্যাকটিক্যাল এখন আমি পাই নাই, ফোর্থ ইয়ারে মেবি পাবো এটা। পাওয়ার প্ল্যান্টের যে সাবজেক্ট এটা আমরা ফোর্থ ইয়ারে পাবো আর কি, কেন পাই না। এগুলো সবগুলো ডেমো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা আছে ইউনিভার্সিটিতে, সেগুলো দেখায় ওরা প্র্যাকটিক্যাল হয়। না। একদম যে করা প্র্যাকটিক্যাল হয় এটা বললেও মিথ্যা কথা হবে, কারণ হচ্ছে যথেষ্ট সীমাবদ্ধতা আছে ডুয়েটে, বুঝতে পেরেছো? যেমন ধরো একটা করে কোটি কোটি টাকা দাম একটা করে মডিউলের আছে মডিউল, এই মডিউলটা ছাত্রদের হাতে ছেড়ে দিতে চায় না স্যাররা, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বুঝতে পারছো? যে তোমার দূর থেকে দেখা লাগবে আর কি, তোমার হাতে ছেড়ে দিবে না। ডিপ্লোমাতে যেটা করে আসছো যে একদম সবকিছু নিয়ে কাটাকুটি করে নষ্ট নষ্ট করে শেষ করে ফেলছো, দেখার কিছু নাই। অনেক সময় ভালো ভালো ডিপ্লোমাতে দিতে চায় না, যেটার দাম বেশি। হ্যাঁ, তো এইটা একটা বড় প্রবলেম আর কি। যাই হোক, চান্স পেলে ইনশাল্লাহ শিখতে পারবো অনেক কিছু। যাই হোক, প্র্যাকটিক্যাল শিখো আর না শিখো, থিওরি অনেক কিছু শিখতে পারবা। বুঝতে পারছো? থিওরি নলেজ থাকলে প্র্যাকটিক্যাল চাকরি জীবনে যায় ইনশাল্লাহ ক্যাচ করতে পারবা। আর একটা ইউনিভার্সিটি উচ্চশিক্ষা শুধুমাত্র যে তোমার এই বইয়ের নলেজ গুলাই বৃদ্ধি করে এমন কিন্তু না, এছাড়াও অনেক নলেজ বৃদ্ধি করে। তোমার নিজের যে স্কিল ডেভেলপমেন্ট, তোমার যে আত্ম উন্নয়ন, এটা অনেক বেশি হবে। আমি যদি আমার কথা বলি, তাহলে এই যে এখন আমি তোমার সামনে দাঁড়ায় ক্লাস নিচ্ছি না, তোমরা শুধুমাত্র 3 জন আছো এই যে এর ক্লাস নিয়ে জানে, ওইটার কয়জন থাকে? প্রায় 60 জন থাকে। তা আমি যখন আমি চান্স পাই, আমার গ্রামে মসজিদে আব্বু বলছিল যে মিষ্টি মিষ্টি তো একটা হিরিক পড়ে যায়, তো এটা তুমিই বলো যে তুমি চান্স পাইছো, বলো। সকাল থেকে প্র্যাকটিস করছি জুমার দিন, বুঝতে পারছো? সকাল থেকে প্র্যাকটিস করে মনে করো যে একদম মুখস্থ করে ফেলছি, যে বলতেই হবে যে জীবনের প্রথমবার মানুষের সামনে কথা বলতেছি, যে মাইক্রোফোনটা হাতে নিলাম, এই যে এরকম ওর পাও এরকম করে কাঁপে, হাতে এরকম করে কাঁপে। আমি আমি মানে আমি যে কি বলছি আমি নিজেও জানি না, কিন্তু আমি বলছি। এটার একমাত্র কারণ হচ্ছে প্র্যাকটিস। সকাল থেকে মুখস্থ করছি, আমার আসলে সেন্সই কাজ করেনি ওই সময় আমি কি বলছি, কিন্তু আসলে বলে ফেলছি। এভাবে হাত কাঁপতেছে, আমি সকাল থেকে ওই যে তোতা পাখির মতো মুখস্থ করে গেছি, টেপ রেকর্ডটা অন করে দিছি, অটোমেটিক বের হয়ে গেছে। তো ওই দিন আমি বুঝতে পারছি মানুষের সামনে কথা বলা কত কঠিন, অনেক কঠিন, সবার দ্বারা এটা হয় না। তো এই আমি এখন বড় বড় অনুষ্ঠান পরিচালনা করি। আমাদের ট্রিপুলি ডিপার্টমেন্টের যে ট্রিপুলি ফেস্ট হলো, এখানে অ্যাঙ্করিং করছি আমি, মানে উপস্থাপনা করছি আমি করছি। আবার আমার কোচিং এর যে উপস্থাপনা করে সেটা আমি করি। এখন বড় বড় 500 জন মানুষের সামনে কথা বলতে পারি, একটা ক্লাসরুমে 60 জন স্টুডেন্ট, তারা ক্লাস নিতে পারি। এই উন্নয়নটা আমি বিশ্বাস করি আমি ডুয়েটে চান্স পাওয়ার কারণে হয়েছে। এটা আমার দ্বারা এর আগে কোনোদিন সম্ভব ছিল না। এখন আমি আমার টেকনোলজি সম্পর্কে অনেক জ্ঞান রাখি, অনেকগুলো সফটওয়্যার সম্পর্কে আমি শিখেছি ডুয়েটে চান্স পাওয়ার পরে। অনেকগুলো পেইড সফটওয়্যার আমাদেরকে ফ্রি দেওয়া হয়। এই পাওয়ার সিস্টেমে যত সফটওয়্যার আছে, সার্কিট ডিজাইনের যত সফটওয়্যার আছে, সিমুলেশনের যত সফটওয়্যার আছে, সবগুলো আমাকে শেখানো হয়েছে। অটোক্যাডের সফটওয়্যার শেখানো হয়েছে, মানে ধরো একটা মডেল আমি ডিজাইন করতে চাচ্ছি, একটা সুইচ, সেটা আমাদেরকে শেখানো হয়েছে। সবগুলো সফটওয়্যার সম্পর্কে আমি নলেজ রাখি। যে কোনো কিছু সমাধান, মানে আমি পারবো না বলে এখন আমার কাছে কিছু মনে হয় না যে আমি পারবো না। আমাকে সময় দাও, আমি পারবো, আমি এটা বিশ্বাস করি। যে কোনো নতুন নতুন টাস্ক আমাকে যদি কেউ দেয়, এই কাজটা তোমাকে করে দিতে হবে, আই ক্যান। আমার হাতে সময় থাকা লাগবে, আমাকে সময় দিতে হবে। আমার হচ্ছে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে পারো, কিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জব করে। ও মাঝে মাঝে আমাকে কিছু টাস্ক দেয়, মানে ওর যে চাকরি জীবনে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয়, তো ওই সম্মুখীন হওয়ার চ্যালেঞ্জগুলো ও আমাকে দেয়। মানে অফিসের যে ম্যানেজার আছে বা বস আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা তাই কিছু টাস্ক দেয়, কিছু সমস্যা দেয়। বাজারে ধরো একটা প্রোডাক্টের কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো থেকে ফাইন্ড আউট করতে দেয়। এটা কেন হয়, বা এই যে স্পেসিফিকেশন গুলো আছে, টেস্টিং গুলো আছে, এটা কিভাবে করা হয়, আমি কোনোদিন প্র্যাকটিক্যাল করছি করি নাই, কিন্তু ওই টাস্কগুলো আমাকে দেয়। আমি বর্তমানে তো আরো সহজ, এআই আছে, এআই এর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সেগুলো সুন্দরভাবে একটা রিপোর্ট তৈরি করে দিয়ে দিই। ও সেগুলো সাবমিট করে, ওর আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। ওর প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি, কিন্তু এই যে গুছানো ভাবে একটা রিপোর্ট যে সে তৈরি করবে, একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করবে, সে প্র্যাকটিক্যালি গবেষণা করতে পারে, অনেক কিছু তৈরি করে ফেলতে পারে ইয়েতে, কিন্তু এই নলেজটা একটু কম। বুঝতে পারছো? তো সেটাতে আমি হেল্প করি। এটা আমার কেমনে সম্ভব হলো? আমি মনে করি এটা আমাকে ভার্সিটি দিচ্ছে। তো উচ্চ শিক্ষা আর চাকরি ক্ষেত্র, এই দুইটা আলাদা জিনিস। উচ্চ শিক্ষা জীবনে অনেক কিছু শিখাবে তোমাদেরকে। এই যে আমরা হয়তো তোমাদের যারা চাকরিতে গেছে, অনেকের মোটিভ এরকম থাকে যে ডুয়েটে পরে কি হবে, ডুয়েট থেকে বের হতে আবার সাবেই ঢুকবে। এটা একটা মেন ফ্যাক্ট, যে ডুয়েট থেকে বের হতে সাবেই ঢুকবে। তো এই যে চাকরি জীবন আর একাডেমিক লাইফ বা উচ্চ শিক্ষা, এই দুইটা যারা এক করে, এরা হচ্ছে গাধা, আমি মনে করি। বুঝতে পারছো? যাই হোক, এগুলো নিয়ে অনেক কনফ্লিক্ট আছে। বেশিরভাগ মানে ডক্টরের প্রতি ইন্টারেস্টেড কি প্রাইভেট এইটা ডুয়েটিয়ান না, সবাই আর কি। উইথ সুইটের গুলাবান একটু কম আমি দেখছি, মানে ওরাও, তুমি তুমি এখানে ডুয়েটের অনেক ভাইকে দেখতে পাচ্ছ, তাই তুমি দেখছো। ওরা ইয়াতে ট্রাই মানে বেশি আমি বাইরে যায়। বাইরে দেশে try এখন বাইরে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের আর্থসামাজিক অবস্থা। তুমি তোমার নিজে, আমি জানি না তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আমাদের ডিপ্লোমাতে যারা পড়াশোনা করে, এদের 80% পোলাপাইনের ব্যাকগ্রাউন্ড ভালো না। আর যে 20% ব্যাকগ্রাউন্ড ভালো, ওরা অ্যাডমিশনেই আসে না। বুঝতে পারছো? ওরা অ্যাডমিশনেই আসে না, ওদের ব্যাকগ্রাউন্ড ভালো আছে, ওদের দরকার নাই। আর যারা অ্যাডমিশনে আছে, পরিশ্রম করছে ডুয়েটে পড়ছে, ম্যাক্সিমামের ব্যাকগ্রাউন্ড ভালো না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না। আর আমার কাছে কি 15 লক্ষ টাকা আছে যে বাইরে যাবো? বলতে পারো স্কলারশিপ। আমার বয়স আছে, আমার বয়স আছে, আমাকে বলো, আমি ভার্সিটি থেকে বের হতে তোমার 27 বছর হয়ে যাবে, আমার বয়স কোথায়?
আমি বাইরে যেয়ে মাস্টার্স করবো, পিএইচডি করবো, তারপরে দেশে এসে কি করবো আমি। আরেকটা কারণ হচ্ছে বাইরে যারা যায় তারা বাইরে সেটেল হতে চায়। এটার কারণ হচ্ছে যারা রুয়েট বুয়েট কুয়েট চুয়েটে পড়ছে এরা সবাই হচ্ছে হাই ক্লাস সোসাইটি থেকে আসে, বিলং করে, এবং এদের কাছে ফ্যামিলি জিনিসটা অনেকটাই তুচ্ছ বিষয়। আমাদের কাছে ফ্যামিলি জিনিসটা কিন্তু অনেক বড় বিষয়। বাবা মা বিষয়টা কিন্তু অনেক বড় বিষয়, যে আমি বাবা মাকে রেখে, আমি একমাত্র ছেলে, আমি আমার বাবা মার একমাত্র ছেলে, মেয়ে আছে আরেকটা, আমি তাদেরকে রেখে যে আমেরিকাতে সেটেল হয়ে যাবো, কারণ বাইরে পড়তে গেলে আমাকে ওখানেই সেটেল হওয়া লাগবে। ওখান থেকে দেশে এসে ভাত নাই ভাই, সত্য কথা। ওখান থেকে আমি মনে করো পড়াশোনা করে আসলাম, দেশে এসে ভাত নাই তো। যারা অনেক উচ্চশিক্ষিত পিএইচডি করছে এরা আসলে আগে শিক্ষক হিসেবে ঢুকে ভার্সিটিতে, তারপরে পিএইচডি করতে যায়। বুঝতে পারছো? এরকম না যে আগে পিএইচডি করতে গেছে তারপরে এসে শিক্ষক হয়েছে। বাইরে থেকে মাস্টার্স করে আসলাম, পিএইচডি করে আসলাম, দেশে এসে আমাকে মূল্যায়ন কি করবে? কে চাকরি দিবে? এসে তো প্রাইভেট সেক্টরে চাকরি করা লাগবে, আজকে আছে কালকে নাই চাকরি। বুঝতে পারছো? আর ওই যে ফ্যামিলি বললাম, আমি ফ্যামিলি রেখে চলে যাব, আমি বাইরে চলে যাবো ফ্যামিলি রেখে, তুমি নিজে চিন্তা করো তো, বাবা মাকে রেখে সারা জীবনের জন্য বাইরে চলে যাচ্ছ, সম্ভব? আমাদের কাছে এটা সম্ভব না মনে হচ্ছে, কিন্তু ওই যে হাই ক্লাস সোসাইটি যারা আছে এদের ম্যাক্সিমামে যত বড় বড় মানুষ আছে দেখবা, বিজনেসম্যান বা যত এমপি মন্ত্রী যা বলো, যত যত বড় বড় অফিসার সচিব, কারো ছেলে মেয়ে দেখবা দেশে নাই, সবার ছেলে মেয়ে বাইরে, এবং বৃদ্ধ বয়সে এরা খুব কষ্ট করে মারা যায়। হ্যাঁ বুঝতে পেরেছো? যত বড় বড় মানুষ দেখো বৃদ্ধ বয়সে এদের জীবন শোচনীয় হয়। তো এইটা আমাদের দ্বারা সম্ভব হয় না, পার্সোনালি আমার দ্বারা হবে না। আবার আপনি বলি একটা জিনিস জানা ছিল, বিপিএসসি যদি মাইনা নেয় তাহলে কি আবার রেগুলার সার্কুলার দিব? এটা আসলে বাতিল হওয়ার সম্ভাবনা একটু কমই বলা চলে, তবে আমাদের যে আন্দোলনের যে সেটা হচ্ছে পদত্যাগ, অন্তত পক্ষে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে পদত্যাগ করানো উচিত, কারণ এটা যদি না হয় সামনে এগুলো চলতেই থাকবে। যাই হোক, আমরা একটু পড়াশোনার মধ্যে ঢুকি নাকি, অনেক অফ টপিকে কথা বলে ফেলছি। এখন আসলে আমাদের সার্কিট কয় প্রকার গঠন অনুসারে? গঠন অনুসারে সার্কিট 3 প্রকার। হ্যাঁ 3 প্রকার বলতে পারো, 3 প্রকার। একটা হচ্ছে সিরিজ সার্কিট, একটা হচ্ছে প্যারালাল সার্কিট, আর একটা হচ্ছে মিক্স সার্কিট। মানে সিরিজ আলাদা, প্যারালাল আলাদা, এবার হচ্ছে দুইটাকে কি করে দিছি, এক জায়গায় করে দিছি। তাহলে সিরিজ, প্যারালাল এবং মিক্স সার্কিট। তাহলে প্রথমে আসো সিরিজ সার্কিটটা দেখার চেষ্টা করি। সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট কাকে বলা হয়? হ্যাঁ, কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ থাকলে সেটাকে কি বলা হবে? সিরিজ সার্কিট বলা হবে। তাহলে একটা সিরিজ সার্কিট যদি আমি ডিজাইন করি, একদম সিম্পল একটা সিরিজ সার্কিট ডিজাইন করলাম, দেখি না, এটা একটা সিরিজ সার্কিট। এখানে একাধিক রেজিস্ট্যান্স থাকতে পারে। আমাদের এই সিরিজ প্যারালাল নিয়ে অনেকেরই ঝামেলা থাকে ডিপ্লোমা লাইফে, যে এরকম একটা ভাঁজ দিয়ে দিছি, মনে করি যে এই দুইটা মনে হয় প্যারালাল। যতই ভাঁজ থাকুক না কেন, যতই পেঁচানো থাকুক না কেন, এটা আসলে কি আছে? সিরিজে। আমরা বুঝবো কিভাবে? এখান থেকে কারেন্ট ফ্লো করলাম, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই R2 এর মধ্যে দিয়েও একই কারেন্ট যাচ্ছে না? কারেন্ট প্রবাহের পথ কি আলাদা হয়েছে? কারেন্ট কি কোথাও ভাগ হয়েছে? ভাগ হয় না। কারেন্ট কিন্তু ড্রপ হয় না, এটা মনে রাখতে হবে। ভোল্টেজ এখানে কি হবে? ড্রপ হবে। এর ভোল্টেজ কি হবে? আলাদা হবে, কিন্তু কারেন্ট কি হবে না? ড্রপ হবে না। এখান থেকে ঠিক যে পরিমাণে কারেন্ট বের হয়ে গেছে, এখানেও ঠিক একই পরিমাণে কারেন্ট ফিরে আসবে। কারণ কি? কারেন্ট আসলে কি দেখলাম? কি? ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন কই যাবে? এই ইলেকট্রনটাই তো এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে বারবার। ইলেকট্রন কি তারের বাইরে হারিয়ে যাবে? যাবে না। ইলেকট্রন তো ঠিকই আছে, ইলেকট্রনের ফ্লো তো ঠিকই আছে, মানে কারেন্ট হারাবে না, কারেন্ট ঠিকই থাকবে। এই সার্কিট থেকে যে পরিমাণে কারেন্ট বের হয়েছে, ঠিক সেই পরিমাণে কারেন্টই আবার কি আসবে? ফিরে আসবে। বুঝতে পারছো? তাহলে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে। তাহলে এইটা হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এবং যদি দেখে চিনতে চাই, তাহলে কিভাবে চিনতে হবে? যে এইটা একটা রেজিস্টর, এটা একটা রেজিস্টর, একটা রেজিস্টরের শেষ প্রান্তে আরেকটা রেজিস্টরের কি যুক্ত হবে? প্রথম প্রান্ত যুক্ত হবে। তারপরে পরেরটার শেষ প্রান্তে তারপরেরটার প্রথম প্রান্ত যুক্ত হবে। আরো যদি থাকে সেটার প্রথম প্রান্ত কি হবে? আগেরটার শেষ প্রান্ত যুক্ত হবে। এবং এইভাবে কি তৈরি করবে? একটা সার্কেল তৈরি করবে, একটা লুপ তৈরি করবে। তখন সেটাকে কি বলবো? সিরিজ সার্কিট বলবো। আর প্যারালাল হলে কি তাই হতো? হতো না। সবগুলো রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত একটা বিন্দুতেই থাকবে, সবগুলোর শেষ প্রান্ত একটা বিন্দুতেই থাকবে, তখন সেটাকে কি বলতে পারি? প্যারালাল। দেখ, সেটা নিয়ে আসছি। আর এটার বৈশিষ্ট্য দুইটা। একটা হচ্ছে কারেন্ট কি হয়, কারেন্ট প্রবাহের পথ একটাই থাকে, তার মানে প্রত্যেকটা শাখার কারেন্ট কি থাকবে? সমান থাকবে। তাহলে প্রত্যেকটি শাখার, প্রত্যেক লোড বলো, শাখা বললে হয়তো বা কনফিউজড হবা, প্রত্যেকটি লোডের কারেন্ট কি থাকবে? সমান থাকবে। 2 নাম্বার যদি বলি, তাহলে প্রত্যেকটি লোডে ভোল্টেজ ভাগ হয়ে যাবে। অসমান না, ভাগ হয়ে যাবে। দেখো এই জায়গাতে আমরা কি দেখছিলাম, যে এইখানে যদি আমাদের 20 ভোল্টেজ থাকে,
তাহলে এইখানে কিছু একটা ড্রপ ঘটবে, এখানে কিছু একটা ড্রপ ঘটবে, মানে এই 20 ভোল্টেজে এই দুইটার মধ্যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এইটা যে সমান ভাগে ভাগ হবে এমন না, কতটুকু কার ভেতরে ড্রপ হবে এটা ডিপেন্ড করবে কার বাধা কতটুকু। এর বাধা যদি বেশি হয় এর ড্রপ বেশি হবে, বেশি শক্তি অপচয় হবে না। ধর আমার 20 ভোল্টেজ ছিল, এ বেশি পরিমাণে বাধা দিল, তাহলে 15 ভোল্টেজ এখানে ড্রপ হয়ে গেল, থাকলো কত 5 ভোল্টেজ, সেটা কোথায় ড্রপ হবে, এখানে ড্রপ হবে। অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্সের উপরে বা বাধার উপরে ডিপেন্ড করবে যে কোনটাতে কত ভোল্টেজ ড্রপ হবে। বুঝতে পারছি? তাহলে এইটাকে বলতেছি আমরা V1 আর এইটাকে বলতেছি V2, ঠিক আছে। এখন আসো, তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটি লোডে কি হয়ে যায়, ভোল্টেজ ভাগ হয়ে যায়। তার মানে কি, যে আমরা যদি বলি যে এই ভিটি এটা কি টোটাল ভোল্টেজ, তার মানে আমরা এখান থেকে বলতে পারি না যে ভিটি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। ধরো আমার কাছে 10 টাকা ছিল বা আমার কাছে 15 টাকা ছিল, আমি তোমাদের তিনজনের মধ্যে ভাগ করে দিছি, তাহলে এই তিনজনের টাকা যদি আবার যোগ করি কি পাবো, আমার কাছে যে মোট টাকা ছিল সেটা পাবো। সেটাই করছি, দেখো এখানে মোট ভোল্টেজ কয়টা, দুইটা ভাগে ভাগ হয়েছে, আর আমার মোট ভোল্টেজ কত ছিল, ভিটি। তাহলে আমি কি বলতে পারি, ভিটি সমান সমান কি এই দুইটা ভোল্টেজের যোগফল। তাহলে এইখানে আসো, এবার আমরা এখানে ওহমস ল অ্যাপ্লাই করব। ভিটি সমান সমান কি বলতে পারি, আইটি আরটি। ভি1 সমান সমান কি বলতে পারি, I1 R1। ভি2 সমান সমান কি বলতে পারি, I2 R2। এটা কি বুঝছি? এখন আসো যে এইখানে এই আইটি যে কথা, I1ও সেই কথা, I2ও সেই কথা, কারণ ওই যে প্রথম বৈশিষ্ট্য কি বলছি, কারেন্ট সমান থাকে। তাহলে IT ইজ ইকুয়াল টু I1 ইজ ইকুয়াল টু I2। তার মানে সবগুলাকে আমরা কি বলতে পারি, I। সবগুলাকে যদি I বলি তাহলে এখানে I আর T, এখানে কি I যদি কমন নেই তাহলে কি থাকবে, R1 প্লাস R2। I যদি কেটে যায় তাহলে কি থাকবে, RT ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এটাই আমরা সূত্র আকারে মনে রেখে আসছি যে সিরিজের টোটাল রেজিস্ট্যান্স কি হয়, সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। এটা আসলে কই থেকে আসে, এই বৈশিষ্ট্য থেকে আসে সিরিজ সার্কিটের। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে কি প্রমাণ করলাম, টোটাল রেজিস্ট্যান্স সমান সমান কি R1 প্লাস R2। এখানে যদি আরেকটা রেজিস্ট্যান্স থাকতো R3, আরেকটা থাকলে R4। তার মানে এখান থেকে আমরা যে ফাইন্ডিংসটা নিয়ে আসতাম সেটা হচ্ছে সিরিজ সার্কিটে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলো রেজিস্ট্যান্স যোগ করে দিলেই আমরা কি পাই, টোটাল রেজিস্ট্যান্স পাই। বুঝতে পারছি? এটা যদিও আমরা আগে থেকেই জানতাম না এটা, বাট কই থেকে আসে সেটা আমি দেখালাম যে একটা সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কি হয়, সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। এগুলো ছোট ছোট বিষয় আমাদের সামনে গিয়ে অঙ্কে কাজে লাগবে। যেমন ধরো এইখানে যদি এরকম একটা রেজিস্ট্যান্স আমি দিয়ে দিই, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5, তাহলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স ধরো বের করতে বলছে, তাহলে আরটি সমান সমান কি হবে, 22 আর 5 27 ওহম। এটাই আর কি সিরিজ সার্কিটের। ওকে, এখন সিরিজ সার্কিটে কি ভাগ হচ্ছে, ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হওয়ার ইংরেজি কি, ডিভাইড ভাগ। ভোল্টেজ ডিভাইডের রুলস করছো না? তাহলে ভোল্টেজ ডিভাইডের রুলস কোথায় ব্যবহার করব আমরা, সিরিজ সার্কিটে। কারণ সিরিজ সার্কিটে কি হচ্ছে, ভোল্টেজ ভাগ হচ্ছে। তার মানে যদি একাধিক লোড সিরিজে থাকে তখন সেখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, ভোল্টেজ ডিভাইডের রুলস। তুমি বলো দেখি ভোল্টেজ ডিভাইডের রুলসটা কি? ভোল্টেজ ইনটু বিদ্যুৎ শাখার রেজিস্ট্যান্স, আর দুই শাখার রেজিস্ট্যান্স মানে ওই শাখা আর সমতুল্য শাখার রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা কোথা থেকে আসে জানো? কেন এটা ভোল্টেজ ডিভাইডের রুলস হলো, মুখস্থ তো করছো, জানো কি বই থেকে আসছে এটা? আচ্ছা দেখো আমি একটু হালকা দেখা দিই এটা আসলে কি। আমরা যদি একটা সার্কিট যদি আমি বিবেচনা করি, যে ধরো আমি এগুলো মুছে দিলাম, হ্যাঁ, যে ধরো আমার কাছে একটা সার্কিট আছে এরকম, যে আমি বললাম যে এইখানে হচ্ছে 6 ওহম আর এটা হচ্ছে 4 ওহম, আর এইখানে আমি বললাম 20 ভোল্টেজ। এখন আমি বললাম যে এই 6 ওহমের ভোল্টেজ ড্রপ বের করো বা 4 ওহমের ভোল্টেজ ড্রপ বের করো, তুমি কি করতে পারবে, এখানে ভোল্টেজ ডিভাইডার রুলস দিয়ে বের করতে পারবা। দরকারটা কি ভোল্টেজ ডিভাইডার রুলসের, এখানে তো এমনিতেও বের করতে পারি না, এমনিতেও বের করতে পারি কিনা এই সার্কিটে দেখো তো। আমি যদি এইখানে এর ভোল্টেজ বের করতে চাচ্ছি তাহলে V6 যার ভোল্টেজ আমি বের করতে চাচ্ছি ওহমস ল অনুযায়ী কি, তার কারেন্ট এবং তার রেজিস্ট্যান্স, V = কি, IR। তাহলে এর কারেন্ট যদি জানতে পারি, এর রেজিস্ট্যান্স যদি জানা থাকে, তাহলে এখান থেকে কি বের করতে পারবো, ভোল্টেজ বের করতে পারবো। তাহলে এর কারেন্ট আগে টোটাল রেজিস্ট্যান্সটা বের করি। আমার উদ্দেশ্য কি দেখো, এখন এর ভোল্টেজ যদি আমি বের করতে চাই, আমার এর কারেন্ট লাগবে, রেজিস্ট্যান্স লাগবে। রেজিস্ট্যান্সের মান তো আমার জানা, ফিউচারে যতগুলো অঙ্ক করব একটা অঙ্ক মুখস্থ করবো না ইনশাআল্লাহ, প্রত্যেকটা নিজেকে প্রশ্ন করব যে আমাকে কি বের করতে বলেছে, এইটা বের করার জন্য কি প্রয়োজন, আবার সেটা বের করার জন্য কি প্রয়োজন। নিজেকে সবসময় প্রশ্ন করবা কেন, আমি এটা কেন করলাম। অনেক অঙ্ক আছে বইয়ে করা আছে, তাই ওইভাবে করে ফেলো। প্রথমে রেজিস্ট্যান্স বের করা লাগবে, তাই প্রথমে রেজিস্ট্যান্স বের করো, এরপরে এটা করা লাগবে, তাই এইটা করো। এইভাবে অঙ্ক করা যাবে না, তাহলে নতুন অঙ্ক দিলে আর পারবো না।
অঙ্ক করতে হবে নিজেকে প্রশ্ন করে যে আমাকে কি বের করতে বলেছে, এটা বের করার জন্য কি প্রয়োজন, সেটা কি আমি বের করতে পারবো, নাকি ওইটা বের করার জন্য আরো কিছু লাগবে হবে। তাহলে দেখো আমার এর ভোল্টেজ বের করতে বলছি, তাহলে এর ভোল্টেজ বের করতে গেলে আমার কি লাগবে, আই এবং আর। আই মানে কি, এর মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে, আইটি, টোটাল কারেন্ট। এন্ড আইটি বের করতে গেলে আমার কি লাগবে, ভিটি ডিভাইডেড বাই আরটি। ভিটি এর মান আমার জানা আছে, আরটি জানা আছে নাই, আরটি বের করতে হবে। আরটি সমান কত, 10 ওহম। তাহলে ভিটি এর মান কত, 20, আরটি হচ্ছে 10, তার মানে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এর ভোল্টেজ কত, আইআর। তাহলে ভি ইজ ইকুয়াল টু 2 ইনটু 6 সমান সমান কত ভোল্টেজ, 12 ভোল্টেজ। এই যে একটা লেংদি প্রসেস, দুইটাই স্টেপ ফলো করে তারপরে আমরা কি বের করলাম, 12 ভোল্টেজ। তাহলে এটা কেন করলাম, কারণ আমার কারেন্ট ছিল না, তাই আগে কারেন্টটা বের করে নিচ্ছি। এইভাবেও তো করতে পারি। তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস এর মাধ্যমে কেন করি জানো এটা? হ্যাঁ, এটা একটু উত্তরে এক লাইনে করা যাবে। আরেকটা, অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিভাইডার রুলস ব্যবহার করা হয়। দেখো তুমি যদি ভোল্টেজ ডিভাইডারের সূত্রটা তুমি হয়তো জানো না, আমি বলে দিচ্ছি যে কোনো একটা লোডের ভোল্টেজ বা শাখা ভোল্টেজ সমান সমান টোটাল ভোল্টেজ ইনটু সেলফ রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে মানে দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল আর কি, বা তুমি এটাকে টোটাল রেজিস্ট্যান্সও বলতে পারো, অনলি ফর সিরিজ সার্কিট টোটাল রেজিস্ট্যান্স। বাট কারেন্ট ডিভাইডারে এইটার বলতে পারবো না। তাহলে দেখো এইটার মাধ্যমেও আমি এই শাখার ভোল্টেজটা বের করতে পারতাম। তাহলে এই শাখার ভোল্টেজ বের করতে চাচ্ছি V6, তাহলে টোটাল ভোল্টেজ কত, 20, সেলফ রেজিস্ট্যান্স কত, 6, সেলফ রেজিস্ট্যান্স মানে নিজস্ব রেজিস্ট্যান্স, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত, 10, তাহলে এটাতে কাটলে কত, 2, কত হলো, 12 ভোল্টেজ। এখানেও কত হয়েছিল, 12 ভোল্টেজ। কিন্তু এটা এক লাইনে করতে বললাম, এটা একটা সুবিধা। আরেকটা মূল কথা হচ্ছে এই সূত্রের মধ্যে কোথাও কারেন্ট নাই, এই সূত্রের মধ্যে কি নাই, কোথাও কারেন্ট নাই। এটাও ভোল্টেজ, এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স। তার মানে এই সূত্রটা বের করার একটা কারণ হচ্ছে আমাদের সার্কিটে কারেন্ট ছাড়াই যেন আমরা কি বের করতে পারি, ভোল্টেজ বের করতে পারি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। যখন আমার কাছে কারেন্ট থাকবে না বা কারেন্ট বের করাটা জটিল মনে হবে, কারেন্ট ছাড়াই যেন আমি সরাসরি ভোল্টেজ বের করতে পারি, সেজন্য আমার কি রুলস বের করছি, আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস বের করছি। এন্ড এইটা কই থেকে আসে সেটা একটু দেখি। দেখো যেটা আসলে কই থেকে আসে, যেমন ধরো আমার একটা সিরিজ সার্কিট আমি নিলাম, যেটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটাকে বলছি V1, এটাকে বলতেছি V2, এটা হচ্ছে আমাদের VT। এখন ধরো কোনটা বের করবো বলো, V1 না V2? যে কোনো একটা করলে হলো, সেখান থেকে আমাদের সূত্র প্রতিপাদন হবে। করলেই হলো, ডাজন্ট ম্যাটার, একই বিষয়। তাহলে দেখো আমরা কি জানি যে আমি যদি V1 বের করতে চাই তাহলে আমার কি লাগবে, I1 R1। মানে V1 বের করতে চাইলে আমার কি লাগবে, I1 R1। আর I1 মানে কি, IT। কিন্তু আমার তো IT জানা নাই, তাহলে আমার কি বের করা লাগবে, IT আগে বের করে নেওয়া লাগবে। মানে আগের অঙ্কটা ঠিক যেই স্টেপগুলো ফলো করে করছি সেই স্টেপগুলো ফলো করব। তাহলে এখন IT বের করা লাগবে। এন্ড IT মানে আমি এবার কি জানি, VT ডিভাইডেড বাই RT। RT মানে কি, VT ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাই তো, এটা তো RT। এখন এই মানটাকে আমি এখানে রিপ্লেস করব, যে আমার V1 সমান সমান IT মানে কি দেখতে পাচ্ছি, VT ডিভাইডেড বাই R1 প্লাস R2, এর সাথে গুণ অবস্থায় কি আছে, R1। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি না, দেখো তো, VT ইনটু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটাই তো সেই সূত্র। এটাকে এইভাবে লিখতে পারো না। V1টা কি একটা শাখার ভোল্টেজ, শাখা ভোল্টেজ, VT-টা কি টোটাল ভোল্টেজ, R1টা কি, দেখো বের করছি কি, V1, এখানে আর কি আছে, R1, তার মানে যার ভোল্টেজ বের করছি তারই রেজিস্ট্যান্স। তাহলে এটাকে কি বলতে পারি, সেলফ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের সেলফ রেজিস্ট্যান্স। নিচে ডিভাইডেড বাই আমরা বলতে পারি R1 প্লাস R2, মানে সবগুলো রেজিস্ট্যান্সের কি যোগফল বা টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এইবার কি বুঝলাম যে সূত্রটা আসলে কই থেকে আসছে। সূত্রটা আসলে কিছু না, এখান থেকে আসছে। ওই যে স্টেপগুলো ফলো করে আমরা অঙ্কটা করতাম, ওই স্টেপগুলো ফলো করেই আমরা জাস্ট R1 V1 রেখে দিয়ে একটা ফর্মুলা দাঁড় করাইছি, যেন কোনো অঙ্ক করার সময় আমার ওই স্টেপগুলো ফলো না করা লাগে। আমি শর্টকাটে এইটা ব্যবহার করে, ডিরেক্ট এইটা ব্যবহার করে আমি একবারে যেন অঙ্কটা করে ফেলতে পারি। বুঝতে পেরেছি ভোল্টেজ ডিভাইডার রুল, মনে থাকবে এখান থেকে। ওকে, তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে অবশ্যই এই সূত্রটা মুখস্থ করে ফেলা। ঠিক আছে, শাখা ভোল্টেজ আর দুইটা সূত্র একটার সাথে আরেকটা কি
মানে প্রতিদ্বন্দ্বী বলা যায়, একটার সাথে আরেকটা কি হয়ে যায়, ভুল হয়ে যায়। একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, আরেকটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। দুইটার মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। এখানে টোটাল ভোল্টেজ বলতে পারছো, সেখানে টোটাল কারেন্ট বলতে পারবা না সেটাকে, সেখানে আগত কারেন্ট বলতে হবে, টোটাল কারেন্ট বলা যাবে না, কারণ টোটাল কারেন্ট বললেই অন্যান্য অঙ্কে যায় ভুল করবা। ঠিক আছে। আবার এখানে সেলফ রেজিস্ট্যান্স, ওখানে কি হবে, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এখানে তুমি বলতে পারতে সেটাকে টোটাল রেজিস্ট্যান্স, কিন্তু ওখানে টোটাল রেজিস্ট্যান্স বলতে পারবা না, ওখানে বলতে হবে সবগুলো শাখার রেজিস্ট্যান্সের যোগফল। যোগফল বলতে হবে, কারণ প্যারালালে টোটাল রেজিস্ট্যান্স আর সবগুলো যোগফল কি হয় না, সমান হয় না। সেগুলো আমরা দেখবো আশা করি। এখন আমাদের বাজলো হচ্ছে 4:15। ওকে, আমি আজকে একটা কি, তাহলে আজকে ভোল্টমিটার অ্যামিটার কানেকশনে না যাই। ওকে, আমরা আজকে একটু প্যারালাল শাখা নিয়ে আলোচনা করি। যদিও বা মজার একটা টপিক হচ্ছে ভোল্টমিটার অ্যামিটারের কানেকশন, আমি জানি ম্যাক্সিমাম তোমরা ভুল করবা এটা। হ্যাঁ, তারপরে ওইটা আমি শিখাবো সামনের দিনে ইনশাআল্লাহ। আজকে আমরা প্যারালাল সার্কিট নিয়ে একটু আলোচনা করি। এগুলো আমি নোট দিয়ে দিব, হ্যাঁ, এভাবে লেখা আছে, সমস্যা নেই। তাহলে ভাই এগুলা তুলতে হবে না? না, সবগুলো তো নোট করা নাই, যেগুলা করতে হবে সেগুলো আমি করতে। আর আপাতত যেগুলো আমি থিওরি টাইপ পড়াবো, বেসিক লেভেলে যেগুলো পড়াবো, এগুলো সব আর কি না তুললেও চলে। ঠিক আছে। কিছু জিনিসের নোট আমার কি অ্যাডমিশনে থাকতে সূত্রের খাতা তৈরি করা আছে, 300 পেজের সূত্রেরই খাতা, বুঝতে পারছো? তো এগুলো কি শুধুই সূত্র মনে হয় তোমার? ডিপার্টমেন্টের সূত্রই 300 পেজ, এগুলো কি আসলেই শুধু সূত্র? শুধু সূত্র না। আমি খাতাটাকে এরকম ভাবে ডিজাইন করছিলাম যেন আমি এই সূত্রের খাতা রিভিশন দিলে আমার ডিপার্টমেন্টের রিভিশন করা না হতো, বুঝতে পারছো? আমি সূত্রের খাতাটা প্রতিদিন রিভিশন দিতাম একটু করে, একটা পার্ট এক একদিন, তাহলে আমার অঙ্ক রিভিশন দেওয়া লাগতো না। কারণ একটা পার্ট যদি আমি একদিন রিভিশন দিতে চাই, শেষ টাইমে যায় বুঝতে পারবা, এতে সময় তো হাতে থাকবে না। আমাকে এমন ভাবে কিছু বানাইতে হয়েছে যেন আমি এইটা দেখলে এটা যেন হাইলাইটস হয়। আমি ধরো ডিসি সার্কিটের একটা হাইলাইটস রেডি করে রাখছিলাম, মনে করো 20 পেজের, এইটা দেখলে আমার অঙ্ক করা লাগবে না, বুঝতে পারছো? এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করা ছিল। বিশেষ করে ইলেকট্রনিক্সের যখন ট্রানজিস্টরের ম্যাথ করবা তখন বুঝবা যে ওই আমার খাতাটার ওই সিস্টেমগুলো যদি একবার বুঝে যাও, তাহলে কোনো অঙ্ক আর করা লাগবে না, সবগুলো অঙ্ক এমনি হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, তো ওগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। এখন আসি প্যারালাল সার্কিট। তাহলে প্যারালাল সার্কিট কাকে বলা হয়? এখানে কারেন্ট হ্যাঁ, ওখানে কি ছিল, কারেন্ট প্রবাহের একটা পথ ছিল। এবার প্যারালাল সার্কিট কাকে বলা হবে? একাধিক পথ থাকবে, দুইটা এমন না, একাধিক পথ থাকবে। ঠিক আছে। তাহলে আমরা যদি প্যারালাল সার্কিটটা দেখতে চাই, প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিটটা যদি দেখতে চাই, তাহলে ধরো একটা সিম্পল প্যারালাল সার্কিট আমরা ডিজাইন করলাম। এটা হচ্ছে আমাদের একটা প্যারালাল সার্কিট। আচ্ছা, ওহমের মান না দিই আমরা, ভোল্টেজের মানও না দিই, আমরা শুধু ভিটি বলি। এটা হচ্ছে ভিটি, এটা হচ্ছে ভি1, এটা হচ্ছে ভি2। ওকে। আর এখানে হচ্ছিল আমার আইটি, টোটাল কারেন্ট। আর এইখানে গিয়ে আমি বললাম এটা হচ্ছে I1, এটাকে বললাম I2। ওকে, এটা একটা প্যারালাল সার্কিট, কোনো সন্দেহ আছে? কেন প্যারালাল সার্কিট? কারণ এর কারেন্ট দেখো, প্রথমে কারেন্টটা এখান থেকে বের হচ্ছিল, কিন্তু এইখানে গিয়ে পথ কয়টা পাইছে? দুইটা। তাহলে দুইটা পথে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। এই যে কারেন্ট ভাগ হয়ে গেল, তার মানে এটা কি সার্কিট? প্যারালাল সার্কিট। আর ঠিক যে জায়গাতে কারেন্ট দুইটা ভাগ হলো, এই দুইটা শাখা কি একে অপরের প্যারালাল। শুধু ভাগ হলেই প্যারালাল বলা যাবে না, প্যারালাল সার্কিট এটা তাই প্যারালাল বলতে পারতেছি। বাট যখন মিক্স সার্কিটে যাব, তখন শুধু ভাগ হলেই কি বলা যাবে না, প্যারালাল বলা যাবে না সরাসরি, এদেরকে আবার একসাথে মিলিতও হতে হবে। যদি একসাথে ভাগ হয় এবং একসাথে মিলিত হয়, তখন কি বলতে পারবো? প্যারালাল বলতে পারবো। তাছাড়া সরাসরি প্যারালাল বলতে পারবো না, আর উপশাখা থাকতে পারে তার। এখন আসো, তাহলে এর বৈশিষ্ট্য যদি দেখি, তাহলে এর বৈশিষ্ট্য কি? প্রথমত কারেন্ট প্রবাহের পথ, কারেন্ট প্রবাহের একাধিক থাকবে। তার মানে কি? এইটার মানেই কি? প্রত্যেকটা শাখায় কারেন্ট কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। যেহেতু একাধিক পথ, তার মানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এইটা একটা বৈশিষ্ট্য, যে প্রতিটি শাখায় কারেন্ট ভাগ হয়ে ভাই এক নাম্বার পদ লেখেন না, কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে। ওই তো মুখে বলছি কিন্তু লেখি নাই। ওকে, এরপরে 3 নম্বর যে বৈশিষ্ট্যটা, যে প্রতিটি শাখায় কারেন্ট ভাগ হয়ে যাবে এবং ভোল্টেজ কি থাকবে? প্রতিটি শাখায় ভোল্টেজ সমান থাকবে। এই জায়গাটাতে প্রথমে এতক্ষণ যে বকবক গুলা করছি ভোল্টেজ নিয়ে, বিভব পার্থক্য নিয়ে, সেগুলো কাজে লাগবে।
আর তোমাদের কাছে কি মনে হয় যে দুইটা রেজিস্ট্যান্স আলাদা আলাদা রেজিস্ট্যান্স ভোল্টেজ কেমনে সমান থাকে? কে এক্সপ্লেইন করতে পারবা যে ভি ইজ ইকুয়াল টু কি আইআর, রেজিস্ট্যান্সের উপর তো ডিপেন্ডেন্ট। হ্যাঁ বলো দেখি, যে পথ তো দুইটা আলাদা আলাদা, রেজিস্ট্যান্স দুইটার আলাদা আলাদা মান, ধরো এটা 10 এটা 20, কিন্তু তারপরে ভোল্টেজ কেন সমান থাকছে? পানির বিষয়টা যদি চিন্তা করি, তুলা চাপ দিচ্ছে, চাপ তুলা সেমই আছে। না, একটাই পথ নাই তো, দুইটা আলাদা আলাদা পথ হয়ে গেছে, তাহলে কেন চাপ একই? কেন সমান? হ্যাঁ বলতে পারবা কেউ? পরে তো আসছো, সারা জীবন মুখস্থ করে আসছো যে ভোল্টেজ কি থাকে, প্যারালালে সমান থাকে, কেন থাকে কোনো এই প্রশ্ন করছো? করতে পারি আমরা একটা বোম বাংলি বানালে যে চাপটা সমান থাকে, চাপ সমান থাকে বিধায় এই চাপ মানেই তো ভোল্টেজ। আমি আমি ইংরেজিতে প্রশ্ন করছি ভোল্টেজ কেন সমান থাকে, তুমি বাংলাতে উত্তর দিচ্ছ যে চাপ সমান থাকে। কেন আসলে জিনিসটা কি কিভাবে থাকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে আমাদেরকে, এটা আসলে কেন ভোল্টেজ সমান থাকে। দেখো আমরা একটু আগে তখন আলোচনা করছিলাম যে ভোল্টেজ মানে কি বিভব পার্থক্য, ভোল্টেজ ড্রপ মানে কি বিভবের পার্থক্য বা ভোল্টেজের ডিফারেন্স, একটা রেজিস্টরের দুইটা প্রান্তের ভোল্টেজের কি ডিফারেন্স। এখন আসো ভোল্টমিটার কিভাবে ভোল্টেজ পরিমাপ করে সেটা কি জানি আমরা? তারে একটা ফ্যাক্ট থাকে। ওগুলা তো মানে ইনডেপথ চলে গেল, মেজারমেন্টের সাবজেক্টের মধ্যে চলে গেলাম, পিএমএমসি ইনস্ট্রুমেন্টে চলে গেলাম। ভোল্টমিটার তো এক ধরনের না, পিএমএমসি হয় আরো বিভিন্ন টাইপের হয়, ইন্ডাকশন টাইপ হয়, তাই না? তো এগুলো নিয়ে আমরা এখন কথা নাই আমাদের, যে একদম এক্সট্রা ইন্টারনালি কিভাবে কাজ করে সেটা না, বাট প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে আসলে সে। ধরো যে আমার হাতে একটা সার্কিট আছে, সার্কিট না, ধরো কোনো একটা সার্কিটের একটা অংশই ধরো, ঠিক আছে, এটা ধরো একটা রেজিস্ট্যান্স, এখানে কোনো একটা সার্কিটের অংশ ধরো, এটা একটা, ঠিক আছে, এটা ধরো একটা সার্কিট, কোন একটা সার্কিটের একটা অংশ রেজিস্ট্যান্স, আর আমরা চাচ্ছি এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ কত সেটা বের করতে। আমরা কি করি যে আমাদের হাতে একটা ভোল্টমিটার থাকে, তাই না? আমাদের হাতে এখানে একটা ভোল্টমিটার থাকে, এটা হচ্ছে আমাদের ভোল্টমিটার, ডিজিটাল ভোল্টমিটারই ধরে নিলাম, অ্যানালগ হইতে পারে। এবং এই জায়গাতে আমাদের কি থাকে, দুইটা নব থাকে, একটা হচ্ছে লাল আর একটা কালো, তাই কিনা, দুইটা নব বের করা থাকে, এটাই তো থাকে। এখন এইটাতে আমরা কি করি, এই দুইটা নবকে এই রেজিস্টরের দুই প্রান্তে সংযোগ করি। তাহলে এইখানে চিন্তা করো, আমার হাতে ধরো একটা ভোল্টমিটার আছে, আমি চাচ্ছি প্র্যাকটিক্যালি এর ভোল্টেজটা পরিমাপ করতে এবং এর ভোল্টেজটা পরিমাপ করতে। তাহলে আমরা যদি এই রেজিস্টরের ভোল্টেজটা পরিমাপ করতে চাই, এটা ধরো R2, এটা হচ্ছে R1, R2 এর ভোল্টেজটা যদি পরিমাপ করতে চাই আমি কি করব, এই কালোটা নিয়ে গিয়ে R2 এর এখানে সংযোগ করব, এই লালটা নিয়ে গিয়ে R2 এর এখানে সংযোগ করব, এটাই তো আমাদের রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে আমাকে কি করতে হবে, ভোল্টেজ পরিমাপ করতে হবে, এটা সংযোগ করলাম। এটাও একটা বড় ধরনের প্রশ্ন যেটা আমরা আগামী দিনে সমাধান করব, যে ভোল্টমিটার কেন প্যারালালে সংযোগ করতে হয়। দেখো তো এটা কিসে সংযোগ করছি, প্যারালালে। আর অ্যামিটার কেন সিরিজে সংযোগ করতে হয়, এটা একটা বড় ধরনের প্রশ্ন, যে ভোল্টমিটার কেন প্যারালালে সংযোগ করতে হয় আর অ্যামিটার কেন সিরিজে সংযোগ করতে হয়। তোমাদের হোমওয়ার্ক থাকলে একটু গবেষণা করে আসবা, ঠিক আছে? আমি সিরিজের সংযোগটা ভুলে গেল না। এই জানি তো এই উত্তরই দিবা, তো আরেকটু পড়াশোনা করে আসবা, ঠিক আছে? আরেকটু পড়াশোনা করে আসবা যে কেন, বা নিজে এমনি চিন্তাও করতে পারো, একদম যে ঘাটাঘাটি করতে হবে সময় নষ্ট করতে হবে এমন না, আমি তো আছি, আমি ইনশাল্লাহ দেখাবো। তো সে আসলে কেন, যে এটা কেন করা হচ্ছে এইভাবে একটু দেখে আসবে, না দেখে আসলে সমস্যা নেই, আমি দেখা দেবো ইনশাল্লাহ। বাট এতটুকু বলে রাখি, আমরা যে উত্তরটা জানি যেটা ও দিল সম্পূর্ণ ভুল উত্তর, ঠিক আছে? যদি ভোল্টমিটার এরকম বলো যে এর রেজিস্ট্যান্স বেশি থাকে তাই প্যারালালে সংযোগ করা হয়, এর অ্যামিটারের রেজিস্ট্যান্স কম থাকে তাই সিরিজে সংযোগ করা হয়, এটা সম্পূর্ণ ভুল উত্তর। অ্যামিটার কে বানাইছে? আমি বানাইছি, আমার মতো একজন মানুষ বানাইছে। ভোল্টমিটার আমার মতো একজন মানুষই বানাইছে, কোনো একটা কোম্পানি বানাইছে, সে কেন বেশি করে বানাইলো? কম করে তো বানাইতে পারতো, তাই না? এই প্রশ্ন করলেই ধরা হবে, এবং ভাই বাবুরা এই প্রশ্নের সম্মুখীন হবা ভবিষ্যতে। যে কোনো পলিটেকনিকে অলরেডি মনে হয় 2-1 হয়ে আসছো, যে অ্যামিটার কেন সিরিজে প্যারালালে এর করা হয়, 2-1 করে আসছো এবং এই উত্তরই দিয়ে আসছো। স্যারেরা হয়তোবা জানে হয়তোবা জানে না, তারা মেনে নিছে এই উত্তরই, হয়তোবা নাম্বার কম পাইছো বাট বলে নাই। বাট ফিউচারে যদি কখনো চাকরি ক্ষেত্রে যাও, সেখানে যদি ভাই বাবুরা এই উত্তর দাও, তাহলে জিরো, একদম জিরো। তোমাকে ইঞ্জিনিয়ারের মতো উত্তর দিতে হবে যে কেন প্যারালালে সংযোগ করা হয়, কেন সিরিজে সংযোগ করা হয়, এটা সামনে দিয়ে নিয়ে চলো। দেখো এখন আসো, এখন আপাতত ধরে নাও যে প্যারালালে সংযোগ করা হয়। এখন আসো এই ভোল্টমিটার সে কিভাবে পরিমাপ করছে এর ভোল্টেজ ড্রপ কত। ভোল্টেজ ড্রপ মানে কি, বিভব পার্থক্য। তার মানে এই যে একটা নব, এই পয়েন্টে একটা ভোল্টেজ আছে, এই পয়েন্টে একটা ভোল্টেজ আছে, মানে চাপ আছে। এখন এই পয়েন্টের মাধ্যমে ধরো, এইখানে ধরো আমি বললাম 20 ভোল্টেজ, তাহলে এই জায়গাতে চাপ কত, এখানেও যা, এখানেও তা, এখানেও তা, মাঝখানে কোনো বাধা তো নাই, বাধা আছে? তাহলে এইখানে হচ্ছে 20 ভোল্টেজ, এখানে কিছু একটা বাধা আছে, এবং এইখানে কত, 0 ভোল্টেজ, এইখানে কত, 0 ভোল্টেজ, এইখানে কত, 0 ভোল্টেজ। আমি বারবার কি বলতেছি, যে ভোল্টেজ ড্রপ মানেই কি
ভোল্টেজের পার্থক্য। তাহলে এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের এই যে দুইটা নব আমরা দুই প্রান্তে সংযোগ করলাম কেন? কারণ আমি দুই প্রান্তের বিভবের পার্থক্য বের করতে চাই। এই যে দুই প্রান্তের বিভব আমরা পরিমাপ করলাম, দেখলাম এখানে চাপ আছে 20, এখানে আছে 0, তখন সে যেটা করবে 20 - 0 সমান সমান হচ্ছে 20 ভোল্টেজ। এই ভোল্টমিটার ইন্টারনাল কাজ ভোল্টমিটার ইন্টারনাল কাজ, ডিপলি ইন্টারনাল কাজ না, যে এর ভিতরে কি কি মেকানিজম আছে, সে কিভাবে কাজ করছে, নট দিস টাইপ। আমি জাস্ট প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিলাম যে আমরা দুই প্রান্তে কেন সংযোগ করি আর এটা সে কিভাবে মেজার করছে। বুঝতে পারছো? ইন্টারনালি তো অনেক কিছু আছে, এখানে কয়েল আছে, তার মধ্যে দিয়ে যে কারেন্ট যায় সে কারেন্টের সমানুপাতিক হারে ভোল্টেজটা শো করে। বুঝতে পারছো? শুধু যে ভোল্টেজ মেজার করে সরাসরি এমন না, এর ভিতরে কয়েল আছে, কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট যায় সে কারেন্টের সমানুপাতিক হারে কি করে, ভোল্টেজ মেজার করে। এগুলো অনেক বড় আলোচনা, যেগুলো আমাদের দরকার হবে না, এটা সত্য কথা, দরকার নাই এগুলো। এখন আসো, এটা তো বুঝলাম, তার মানে দুইটা প্রান্তের পার্থক্য সে বের করলো। এখন আসো যে R2 এর ভোল্টেজটা আমি মাপলাম, 20 ভোল্টেজ পেলাম। এখন যদি আমি R1 এর ভোল্টেজ মাপতে চাই তাহলে কি করতে হবে? R1 এর সংযোগ দিতে হবে। এটা কোথায় দিতে হবে? এখানে দিতে হবে। এর ভোল্টেজ এখানে কত পাবে? 20 পাবে, কারণ এবারও কি এখানে কত ভোল্টেজ? 20 ভোল্টেজ। এখানে কত ভোল্টেজ? 0 ভোল্টেজ। দুইটার পার্থক্য কত? 20 ভোল্টেজ। আবার আমি যদি ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করতে চাই তাহলে আমি কি করব? এখানে দিব, আরেকটা কোথায় দিব? এখানে দিব। এখানে ভোল্টেজ কত? 20। এখানে ভোল্টেজ কত? 0। এর ভোল্টেজ কত আসবে? 20। তার মানে এই ব্যাটারি, এই রেজিস্ট্যান্স তিনটাই আসলে কিসে ছিল? প্যারালালে ছিল। এবং আমরা যেটারই ভোল্টেজ পরিমাপ করতে চাই না কেন, আমি এই নবটা যেখানেই সংযোগ করি না কেন, সবগুলোই কি একটা বিন্দুতেই সংযোগ হচ্ছে। এখানে সংযোগ করাও যে কথা, এখানে সংযোগ করাও একই কথা, কারণ এইখান থেকে এই পর্যন্ত কি আসে? একটা তার, শর্ট সার্কিট, এর মধ্যে কোনো বাধা নাই। তাহলে প্র্যাকটিক্যালি দেখতে পেলাম কিনা যে এর ভোল্টেজও যা, এর ভোল্টেজও তাই, এর ভোল্টেজও কি তাই, সবগুলাই V1 - V2। আমি যদি এটাকে বলি VA আর এটাকে যদি বলি VB, সবগুলাই কি VA - VB, এবং প্রত্যেকটা কি সমান। আমি বুঝতে পারছি যে প্যারালালে ভোল্টেজটা কি থাকে? সমান থাকে। কেন সমান থাকে বোঝা হয়ে গেছে? ওকে, কারণ সবগুলাই কি একই পয়েন্টের সাথে যুক্ত, আর একই পয়েন্টের সাথে যেহেতু যুক্ত, ওই দুইটা পয়েন্টের ভোল্টেজের পার্থক্য কি হবে? সব সময় সমানই হবে। আমরা যখন ম্যাথ করি বিষয়টা আসলে এক পয়েন্টে যুক্ত থাকে। অবশ্যই এক পয়েন্টে যুক্ত থাকে, 100% থাকে। দেখবো আমরা সামনে, যদি কোনো প্রশ্ন থাকে করবা, দেখা দিব যে 100% এক পয়েন্টে যুক্ত থাকে। যতগুলো প্যারালাল মানে ওদের এক পয়েন্টে যুক্ত থাকতে হবে। সেটা একটা হয়তো বা রুমের ওই কর্নারে, একটা এই কর্নারে থাকতে পারে, কিন্তু এরা একে অপরের সাথে কি থাকবে? শর্ট থাকবে। ম্যাথ করা ইনশাআল্লাহ আমরা দেখবো, কোনো কনফিউশন রাখবো না আশা করি। আর তোমরা প্রশ্ন করবো আমাকে, কোনো সমস্যা নাই। আমি যদি না জানি সামনের দিনে এসে জানাবো, প্রশ্ন করতে কোনো লজ্জা নাই আর কি। এখন আসো, আমরা প্যারালাল শাখার তো এগুলো দেখলাম, তাই না? তাহলে এখন প্যারালাল শাখায় আমরা কি দেখলাম? যে এখানে কি ভাগ হচ্ছে? কারেন্ট ভাগ হচ্ছে, মানে ভোল্টেজ তো ভাগ হয় না, ভোল্টেজ নেই, কাজ নেই, কারেন্ট ভাগ হচ্ছে। তার মানে আমরা যে সার্কিট দেখছিলাম সেখান থেকে আমরা এটা বলতে পারি না IT = I1 + I2। কারেন্ট কয় শাখায় ভাগ হয়েছিল? দুইটা শাখায়। এখানে টোটাল কারেন্ট সমান আমরা কি বলতে পারি? I1 + I2। তাহলে এইখানে যদি এখন আমরা অ্যাপ্লাই করি, ওহমস ল অ্যাপ্লাই করি, I সমান সমান কি বলতে পারি? VT/RT। এখানে কি বলতে পারি? V1/R1। এখানে কি বলতে পারি? V2/R2। এবার প্যারালালে কি দেখছিলাম? ভোল্টেজ সমান, তার মানে VT = V1 সমান কি? V2। তাহলে এখান থেকে বলতে পারি আমরা VT = V1 সমান কি? V2 সমান, আমি নাম দিলাম হচ্ছে V। তাহলে এগুলো সবগুলোকে রিপ্লেস করো V এর মাধ্যমে। তাহলে V/RT, এখান থেকে V কমন নাও, কি থাকবে? 1/R1 1/R2। VV কেটে গেল, কি থাকলো? 1/RT = 1/R1 + 1/R2। এইটাই হচ্ছে সেই সূত্র প্যারালাল রেজিস্ট্যান্স বের করা, যেটা আমরা মুখস্থ করি। ঠিক আছে, যে 1/RT = কি? 1/R1 + 1/R2। এখন এইটা দিয়ে আমরা অঙ্ক করবো না, ঠিক আছে? আমরা অঙ্ক করবো আরো শর্টকাটে, তাই না? অলরেডি হয়তো শিখছো তোমরা যে কিভাবে করা যায় ইনভার্স দিয়ে। তাহলে ওইটা আসলে কই থেকে আসে দেখো, 1/RT, এটা রেখে দিলাম 1/RT। 1/R1 সমান কি বলতে পারি? R1 ইনভার্স। 1/R2 সমান কি বলতে পারি? R2 ইনভার্স। এতটুকু কোনো কনফিউশন নাই? ওকে, ব্র্যাকেট দিয়ে দাও। এবার আসো, আমরা এটাকে কি করব? উল্টায় দেব। আমরা তো 1/RT নির্ণয় করব না, আমরা কি নির্ণয় করতে চাচ্ছি? RT। তাহলে RT এটাকে উল্টা দিলাম, তাহলে এই পাশেটাকেও কি করতে হবে? উল্টা দিতে হবে। তাহলে 1/ যা আছে সেটা নিচে চলে যাবে, R1 ইনভার্স + R2 ইনভার্স। ওকে, আবার আমরা কি জানি? 1/x, 1/x সমান সমান কি? X ইনভার্স। তাহলে 1/something = কি? সামথিং ইনভার্স। তাহলে এখানে আমরা কি বলতে পারি? অতএব
আর টি সমান সমান হচ্ছে R1 ইনভার্স যোগ R2 ইনভার্স দিয়ে টোটালটার উপরে ইনভার্স। এটার মাধ্যমে আমরা অঙ্ক করব, কারণ এইভাবে করা কি আমাদের জন্য কষ্টকর, হিসাব করে আবার উল্টে দিয়ে RT বের করা, আমরা এটা করব না। আমরা সরাসরি এই সূত্রের মাধ্যমে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে ফেলবো। ঠিক আছে, যে RT ইজ ইকুয়াল টু R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স টোটালটার উপরে ইনভার্স। এখন এই জায়গাতে যদি আমার রেজিস্ট্যান্স দুইটা না থেকে আরো থাকতো, তিনটা, চারটা, পাঁচটা, তিনটা যদি থাকতো তাহলে এখানেও কি হতো I1 I2 I3। সিমিলারলি এখানে V3 ভাগ R3 হতো, তাহলে এখানে কি হতো 1/R3 হতো, এখানে একটা কি আসতো R3 ইনভার্স আসতো, মানে যতগুলো রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে সবগুলোকে ইনভার্স করে দিয়ে টোটালটার উপরে ইনভার্স করে দিতে হবে। তাহলে একটা উদাহরণ যদি আমরা দিই, ধরো এই জায়গাটাতে আমরা একটা উদাহরণ দিলাম, ধরো এটা 5 ওহম, এটা 10 ওহম, এটা 15 ওহম, এটা হচ্ছে 20 ওহম। তাহলে এটার যদি আমি টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলি কি করব, জাস্ট সবগুলো ইনভার্স করে দিব, 10 ইনভার্স প্লাস 15 ইনভার্স যোগ 20 টোটালটার উপরে ইনভার্স। তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যাবো প্যারালাল থাকার। এবং সূত্রটা কই থেকে আসে সেটা তো বুঝছি নাকি। আর আমরা অনেক সময় এখান থেকে এরকম একটা সূত্র নিয়ে আসি যে রেজিস্ট্যান্স গুলোর গুণফল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স গুলোর যোগফল, এরকম করি না? এটা শুধুমাত্র দুইটা শাখার জন্যই প্রযোজ্য, তিনটা হলে আর হবে না। না, হবে, তিনটা শাখা হলে হবে। এরকম সূত্র পড়ো নাই, রেজিস্ট্যান্স গুলোর যোগ গুণফল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স গুলোর যোগফল, ওইটা কই থেকে আসে? এখান থেকে আসছে না? এই যে এখান থেকে আসবে, দেখো এই জায়গাটা থেকে এখানে নিয়ে আসো, যে R1 R2 লসাগু করো। এই পাশে কি আছে তোমার হচ্ছে 1/RT, এই পাশে আছে 1/RT, এই পাশে R1 এবং R2 লসাগু করো, তাহলে কি হবে R1 R2, এই পাশে R1 চলে যাবে, কি থাকবে R2 প্লাস হচ্ছে R1, 1/RT কে উল্টায় দাও, তাহলে কি আসবে RT, এটাকে উল্টায় দাও R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা আমরা অনেকেই মুখস্থ করছি ডিপ্লোমাতে, যে রেজিস্ট্যান্স গুলোর গুণফল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স গুলোর যোগফল। এটা তো তাই হয়েছে না, যে এটা শুধুমাত্র দুইটা শাখার জন্য প্রযোজ্য। এটা মুখস্থ করে যদি অঙ্ক করতে যাও তাহলে ভালো হবে, কারণ যখন এখানে তিনটা শাখা থাকবে তখন এদের লসাগু আর এত সিম্পল হইতো না, R1 R2 হইতো না, তখন R1 R2 R3 হইতো। এবং এখানে শুধু R2 থাকতো না, এখানে কি R2 এবং R3 থাকতো, পরেরটাতে R3 এবং R1 থাকতো, তারপরেরটাতে R1 এবং R2 থাকতো, অনেকগুলো থাকতো। মানে শাখা চেঞ্জ হবে, লসাগু চেঞ্জ হবে, এত জটিলতার মধ্যে যাওয়ার দরকার আছে? এইটা হচ্ছে সার্বজনীন সূত্র, যতগুলো রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে সবগুলো আলাদা আলাদা ভাবে ইনভার্স করে টোটালটার উপরে কি করে দেব, ইনভার্স করে দেব। এবং আমি পার্সোনালি যেটা করি, আমি ডিসি সার্কিটে খুব বেশি সময় নিই। এটার একটা কারণ হচ্ছে এই ডিসি সার্কিটটা হচ্ছে ভিত্তি ডিপার্টমেন্টের, আমরা যদি এগুলো ভালো করে না বুঝি এসি সার্কিট বুঝতে পারবো না। আমি যদি কেভিএল কেসিএল ভালোভাবে না বুঝতে পারি, ভোল্টেজ ডিভাইডার রুল কারেন্ট ডিভাইডার রুল না বুঝতে পারি, আমি ইলেকট্রনিক্স বুঝতে পারবো না, ট্রানজিস্টরের অঙ্ক আমি করতে পারবো না। আমি যদি এই কেভিএল কেসিএল এগুলো যদি ভালো না বুঝি, আমি ডিসি মেশিনের অঙ্ক করতে পারবো না, ট্রান্সফরমার অঙ্ক করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। সো এগুলা হচ্ছে একদম একটা বিল্ডিং এর কি ভিত্তি, এইটা নরবরে হলে উপরে যে আমি যতই তোমাদের উপর লোড চাপায় দিই না কেন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমি যেটা বিশেষ করি সেটা হচ্ছে আমি চাইলে আজকে ডিসি সার্কিটের 2-3টা অঙ্ক করাইতে পারতাম না, মজার মজার কিছু অঙ্ক করে তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিতে পারতাম না, যে 2-3টা অঙ্ক খুব সহজে করা যাচ্ছে, শর্টকাটে অঙ্ক করে দিতে পারতাম, কিন্তু আমি আসলে এটা বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে অঙ্কটাকে আমি একটা যুদ্ধের সাথে তুলনা করি, যে আমি একটা যুদ্ধে নামতেছি, ধর আমি যুদ্ধে যাব, যুদ্ধে আমি কোনো প্রস্তুতি ছাড়াই ঝাঁপ দিলাম, আমার হেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর আমি যদি আমার প্রতিপক্ষকে আমি জানি, তার সাথে যুদ্ধ করতে গেলে আমার কি কি প্রয়োজন সেটা যদি আমি পূর্ব থেকে প্রিপারেশন নিই, যে আমার ভোল্টেজ ডিভাইডার রুল প্রয়োজন, আমার কারেন্ট ডিভাইডার রুলস প্রয়োজন, আমার এগুলা জানা প্রয়োজন, এই সূত্র জানা প্রয়োজন, আমার কেভিএল জানা প্রয়োজন, কেসিএল জানা প্রয়োজন, স্টার ডেল্টা জানা প্রয়োজন, এগুলো হচ্ছে আমার অস্ত্র, আমার ঢাল, তলোয়ার, এগুলো আগে রেডি করব, এরপরে আমি যুদ্ধে নামবো, তাহলে আমার জেতার সম্ভাবনাটা বেশি। বুঝতে পারছো? তা আমি যেটা করি, আগে 2-3টা ক্লাস আর কি বেসিক ক্লাস নেই, মানে এইগুলা যখন আমি শিখে যাব সব আমার হয়ে যাবে। আজকে যে ক্লাসগুলো নিলাম অনেকে অনেক কিছু জানতেন আগে থেকে, কিছু জিনিস আছে নতুন শিখছো না একটু হলেও, এই জিনিসগুলো সামনে দরকার হবে যখন আমরা অঙ্কে যাব। অনেক প্রশ্ন তোমাদের মনে থাকবে যেটা এতদিন হয়তো বা পারো নাই, কিন্তু এই বেসিকগুলো যখন ক্লিয়ার হবে এবং অঙ্কর সাথে যখন এগুলোকে রিলেট করবা তখন দেখবে এটা ক্লিয়ার হয়ে গেছে। এবং এতটুকু কনফিডেন্স নিজের মধ্যে আসবে যে অঙ্ক আমার যে বই থেকেই দিক না কেন আমি অঙ্ক পারবো। এইটা যদি বলতে পারো যে অঙ্ক যেখান থেকে দিক না কেন আমি পারবো, তাহলে তুমি কিছু শিখছো। আর যদি এইরকম হয় যে এই বইয়ের অঙ্কগুলো করাই দিচ্ছে 100টা, এই 100টাই আমি পারবো, অন্য অঙ্ক দিলে আর পারবো না, তাহলে তুমি কিছু শিখো নাই। বুঝতে পারছো? তো কয়টা বাজে? 4:30 বাজে, তাই না? 4:30 বেজে গেছে। আজকে আর না পড়াই নাকি আরেকটু পড়াবো, তোমরা কি বলো?
ওইটাই তাহলে আজকে আর না পড়ে, তাই না? আমরা সামনের দিন আরো মজার একটা টপিক করবো, সেটা হচ্ছে এই অ্যামিটার ভোল্টমিটার কানেকশন। বেসিক যেগুলো আছে আমাদের ওগুলো শীট আছে ওগুলো কি হ্যাঁ আচ্ছা। শিখানোর শেষে দিবেন না এই আজকে দিয়ে দেবো নি, কিভাবে দিতে পারি? আমার নাম্বার আছে না তোমাদের কাছে? হোয়াটসঅ্যাপে নক করে পিডিএফ আকারে পিডিএফ আকারে দিয়ে দিতে পারি, মানে আমার খাতারই আর কি পিডিএফ করা, অন্য কিছুই না। তোমরা যদি তোমরা চাও আমার পুরো খাতার পিডিএফ করে নিতে পারো, মানে প্রিন্ট করে নিতে পারো। কি ফটোকপি করো তিনটা ফটোকপি সেটাই তো, পিডিএফ তো তোমাদের প্রিন্ট করে নিতে হবে। এখন তোমরা চাইলে আমার পুরো খাতা নিতে পারো, তবে আগেই নেওয়ার দরকার নাই, আমি পিডিএফ দিব, তোমরা দেখবা, তোমাদের যদি ভালো লাগে তারপরে নিবা। কারণ অত বড় একটা পিডিএফ তুমি প্রিন্ট করে নিলা, পরে তুমি পড়লা না, ভালো লাগলো না, টাকা নষ্ট না, দরকার নাই তো। আগে নিয়ে দেখবা ভালো লাগে কিনা। ওই সিস্টেমগুলো ওইটা তোমার কপি করার প্রয়োজন নাই, তোমার নিজের একটা সূত্রের খাতা থাকতে হবে মাস্ট বি। এবং সেটা তৈরি করার জন্য তুমি সেখান থেকে আইডিয়া নিবে, কারণ আগে আমি একটা তৈরি করছি, সেখান থেকে আইডিয়া নিবে, সেটাতে আরো কিছু কি আনবা, আপডেট আনবা। যেমন আমি যত কিছু পড়েছি সবকিছু কিন্তু ওই খাতায় নাই। যেমন প্রথমে যে ইলেকট্রিসিটি বলেছে এটা ওখানে নাই, কারণ আমি নিজেই তখন বুঝতাম না, আমি কেমন ওখানে লিখবো। তো এইগুলো অ্যাড করে নিবা, এখান থেকে আইডিয়া নিয়ে ওই অনুযায়ী একটা খাতা মানে তোমরা তৈরি করার চেষ্টা করবা। হুবহু কপি করার দরকার নেই, অন্যের জিনিস পড়তে খুব একটা বেশি ভালো লাগে না। এই সূত্রের খাতাটা অন্তত নিজে তৈরি করলে দেখবা নিজের পড়তে ভালো লাগতেছে। তবে বেশি সময় নষ্ট করা যাবে না, এখান থেকে আইডিয়া নিয়ে তোমরা একটা সূত্রের খাতা তৈরি করবা, নোট করতে যাবে না কখনো। বিশেষ করে তোমরা যে অ্যাডমিশনে আছো, নোট করতে যাবে না, নোট করতে গেলেই ধরা খাবা, অনেক সময় নষ্ট হবে নোট করতে গেলে। বই তো গুছানোই আছে, তোমার নোট করার দরকার কি? তোমার যদি নোট খুবই প্রয়োজন হয়, যে ভাইয়ের নোট করা আছে সে ভাইয়ের নোট নিয়ে নাও, আগে থেকে তো বাজারে আছে নাকি। তুমি এখন যদি এরকম চিন্তা করো না আমার অন্য কারো নোট করতে ভালো লাগে না, আমি নিজে নিজেই নোট করবো, এখন সেটা কিরকম জানো, যে এই যে মোবাইলটা এখানে ভিডিও হচ্ছে, ভিডিও কি হচ্ছে এখন? তো এই যে মোবাইলটা ভিডিও হচ্ছে, এই মোবাইল কি একদিনে এই অবস্থায় আসছে? কতদিন ধরে এটার আপডেট হচ্ছে? সেই 2011-12 সালের দিকে অ্যান্ড্রয়েড আসছে বাংলাদেশে, সেখান থেকে কি হচ্ছে, আপডেট হচ্ছে হচ্ছে হতে হইতে 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 আজকের এই ভার্সন। আর আমি চিন্তা করলাম না আমি মানুষের বানানো মোবাইল ব্যবহার করবো না, আমি একটা মোবাইল তৈরি করে ব্যবহার করবো। তুমি অনেক পরিশ্রম করে একটা মোবাইল তো তৈরি করতে পারবে, এটা ঠিক, তো তোমার কি মনে হয় এর থেকে বেটার তৈরি করতে পারবে না এর থেকে খারাপ হবে? খারাপ হবে। এটা এই উদাহরণ এই জন্য দিলাম যে তুমি চিন্তা করছো যে আমি নিজে নিজে নোট করব, শর্টে অন্তত শর্ট টাইমে আছো, তোমার অভিজ্ঞতা কিন্তু নাই যে নোট কিভাবে করা উচিত, নোট কিভাবে করলে আমার ভবিষ্যতে আমি উপকার পাবো। প্রথমে একভাবে তৈরি করতে লাগবে, কয়েকদিন পরে 1 মাস পরে গিয়ে মনে হবে না এইটা তো হইলো না, এইটা থাকা দরকার ছিল, আবার ওইটা। এই কাজগুলো এই মোবাইলে কিন্তু অলরেডি করা আছে, একটা সমস্যা হয়েছে সেটা আপডেট করে সমাধান করছে, আবার আরেকটা ভার্সনে আরেকটা সমস্যা সমাধান করছে, নতুন ফিচার অ্যাড করছে। তো এই যে নোট ভাইয়ের করা আছে, বিশেষ করে নোট করে যারা লং এ থাকে তারা, এই লং এর ভাইদের প্রিপারেশন অনেক ভালো থাকে, এরা অনেক সময় পায়। ফার্স্ট 1 বছর প্রিপারেশনে থাকার পরে কি একটা আইডিয়া পেয়ে যায়, তখন তারা সুন্দরভাবে গোছানো একটা নোট করতে পারে। আর সে তো তার সময়গুলো দিয়ে পরিশ্রমগুলো দিয়ে একটা নোট সে তৈরি করে রাখছে, তুমি কেন অল্প সময়ে সে নোটটা ব্যবহার না করে এত বেশি টাইম কিল করে তুমি নতুন একটা নোট তৈরি করতে যাবে যেটা তার থেকে খারাপ হবে? দরকার আছে। সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে ওই ভালো একটা নোট দেখে তার নোট ফলো করা অথবা বই ফলো করা। অ্যাডমিশনের সব নোট আছে বাজারে মোটামুটি সবই পাওয়া যায়, তবে ডিপার্টমেন্টের জন্য বই বেস্ট। ডিপার্টমেন্টে নিয়ে আমি আহ, সত্য কথা বলতে কি, আমার কোচিং এ যখন সিলেবাস জব শেষ তারপরে আমি সিলেবাস গুছাইছি, কারণ আমি ফার্স্ট টাইমে চান্স পাইছি, শর্ট টাইমে চান্স পাইছি, এবং আমার আইডিয়াই ছিল না যে আসলে নোট কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত। এক এক সময় এক এক বই পড়ছি অগোছালো, তখন সিলেবাস শেষ হয়ে গেল, প্রি মডেল শুরু হলো, তখন মাথার উপর আকাশ ভেঙে পড়ে যে এতদিন কি কি পড়ে আছে কিছুই জানি না, কোথায় কোন বই থেকে কি পড়ছিলাম, মানে গুছানো সিলেবাস নাই। ওই সময় পরে আমি নতুন করে এক ভাইয়ের নোট ফটোকপি করে আমার সিলেবাস সাজাইছিলাম, বুঝতে পারছো? সেখানে সাধারণ তপনের ম্যাথ অ্যাড করছিলাম ওই নোটে, ওই নোটটা পুরাতন বই থেকে ছিল, সাধারণ তপনের ম্যাথ অ্যাড করছিলাম, উদ্ভাসের ম্যাথ অ্যাড করছিলাম, সানরাইজের ম্যাথ অ্যাড করছিলাম, নিজের মতো করে। আমার ফিজিক্স মানে ফিজিক্স একটাই নোট, আমার ম্যাথ মানে ম্যাথ একটাই নোট, মানে বীজগণিত একটাই নোট। এই নোটের প্রথম থেকে শুরু করছি, শেষ দিকে যা শেষ করছি, আমার বীজগণিত শেষ। আমার জ্যামিতি একটাই নোট, প্রথমে শুরু করছি শেষে গিয়ে শেষ করছি, শেষ একটাই নোট। লং এর একটা হয় সাইফুল ভাই নাম, ওনার হচ্ছে শীট এম ফিরে খুবই সুন্দর সাজানো গোছানো একটা শীট, আমি ওইটা ফলো করছিলাম, কিন্তু শেষ টাইমে যায় কপাল ভালো যে করোনা ব্যাচ ছিলাম আর একটু সময় পাইছিলাম, ওই সময়টাতে রিভিশন দিতে পারছিলাম। আমাদের পরীক্ষা পিছাই ছিল, বলতে পারি না আমার কাছে আছে, বাজারে আছে কিনা জানি না, সাইফুল ভাইয়ের কাছে থাকবে, বাজারে না থাকলেও তার কাছে আছে, আমার কাছে আর্কাইভে খুঁজতে হবে কোথাও আছে কিনা, অনেকদিন হয়ে গেছে। তার কাছেও আছে কিনা, না ল্যাপটপ পিছনে নষ্ট হয়ে গেছে কিনা, আই ডোন্ট নো। আর্কাইভ মানে কি সংগ্রহ সেরকম করে দেয়, মানে আমার ড্রাইভ টুবে দেখতে পেলাম আর্কাইভ সার্চ করার মধ্যে আর্কাইভ লাইব্রেরি পুরাতন জিনিস সংরক্ষণ করে রাখা আর কি। তো ঠিক আছে, আমরা আজকে আর না পড়ি, আমরা একদিনে বেশি প্রেশার না নিই,
মোটামুটি যা শিখছি এগুলো হালকা একটু দেখে আসবা। আসলে কিছুই পড়িনি, এই যে 1.5 ঘন্টা বকবক করলাম, এখন বাসায় গিয়ে দেখলে মনে হবে যে 5 মিনিট পড়ছি, কিছুই পড়ি নাই। বাট দরকার আছে এগুলা। আবার সামনের দিনে আমরা ভোল্টমিটার অ্যামিটার কানেকশন দেখবো, পাশাপাশি তোমার কারেন্ট ডিভাইডার রুলস, এই যে প্যারালাল সার্কিটে কি হয়, কারেন্ট ডিভাইড হয়, কিভাবে ডিভাইড হচ্ছে, কই থেকে সূত্রটা আসে সেটা দেখবো, এবং কেভিএল কেসিএল দেখবো। এই সবগুলো বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলো দেখা শেষ হবে, তারপর আমরা অঙ্কে যাবো। সামনের দিনে ইনশাআল্লাহ আশা করি অঙ্কে যাইতে পারবো না, তারপরের দিন আমরা অঙ্ক করা শুরু করবো। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, সামনের দিন আশা করি আবার দেখা হবে ইনশাআল্লাহ।